মামা, আপনি তরমুজটা একটু কেটে দেখান আমাকে, যদি লাল না হয়। অবশ্যই কেটে দেখাবো। এই এই দেখেন কেমন লাল টকটকে করছে ভেতরটা। মিষ্টি হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে না আবার। আমি এখানে তরমুজ বিক্রি করি প্রায় 15 বছর ধরে। আমি সবসময় ভালো তরমুজই বেছে বেছে নিয়ে আসি আমার কাস্টমারদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিন। আনিশা তরমুজ নিয়ে পিছনে ঘুরতেই কারোর সাথে ধাক্কা খায়। এতে তার হাত থেকে তরমুজটা পড়ে যায়। সরি সরি, আমি খেয়াল করিনি। বলে আনিশা নিচে পড়ে থাকা তরমুজটা তুলতে চায়। তখনই ছেলেটা আনিশাকে হেল্প করে আর বলে, ইটস ওকে, আমার দেখে শুনে চলা দরকার ছিল। কেন জানি আনিশার কাছে গলাটা খুব চেনা লাগছে। তবু সে নিজের মনের ভুল ভেবে বিষয়টাকে উড়িয়ে দেয়। আনিশা তরমুজটা তুলে ছেলেটাকে থ্যাংক ইউ বলতে চাপে, তবে ছেলেটাকে দেখে তার কথাই বন্ধ হয়ে যায়। তার হাত পা অসম্ভব রকম কাঁপছে, হৃদস্পন্দনও দ্রুত গতিতে ওঠানামা করতে শুরু করেছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা এতক্ষণ বুকের খাঁচা ভেদ করে বের হয়ে আসবে। আনাইসা আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে ছেলেটিকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ছেলেটা আনাইসার হাত ধরে ফেলে। এতে আনাইসার কলেজায় পানি শুকিয়ে যায়। আনাইসা যেন একদম পাথর হয়ে গিয়েছে। ছেলেটা নিজে নিজে বলতে থাকে, আরে পালিয়ে যাচ্ছেন কোথায়? হেল্প করলাম, এর বদলে থ্যাংক ইউ তো বলেন না। নাকি আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? উনি আমাকে চিনে ফেলেননি তো? না না, উনি আমাকে চিনবেন কিভাবে? একে তো বোরখা পরা, তার ওপর মুখে মাস্ক আছে, উনি আমাকে চিনতে পারবেন না। ছেলেটির কথা শুনে আনাইসা পিছনে ঘুরে তাকায়, কাঁপা কাঁপা গলায় অনেক কষ্টে বলে ওঠে, না না, পালাবো কেন? আ- আ- আপনাকে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে, আসি কেমন? বলে এক প্রকার দৌড়ে আনিশা সেখান থেকে চলে যায়। আনিশার হাঁটার বেগ বেশ বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে বারবার পিছনেও তাকাচ্ছে, এটা দেখার জন্য যে কেউ তার পিছু নিয়েছে কিনা। পিছনে বারবার তাকানোর ফলে সে ভালো করে সামনে খেয়াল করেনি। ফলস্বরূপ তার মাথাটা চক্কর খায় কারো চওড়া প্রশস্ত বুকের সাথে। আনাইসা মাথায় হাত দিয়ে সামনে তাকাতে চোখগুলো তার বড় বড় হয়ে যায়। আনাইসা আবার পিছনে ফিরে দৌড়াতে নেবে, এমন সময় ছেলেটি তার বাঁ হাতের বাহু চেপে ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। ধীরে ধীরে আনাইসার বাহুতে চাপের পরিমাণ বাড়তে থাকে। ছেলেটি রক্তিম চোখে আনাইসার দিকে তাকিয়ে আছে। আনাইসা যাতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে, যা থেকে এতদিন ধরে সে লুকিয়ে থাকছে, আজকে সেই লোকটার সামনে তাকে ধরা পড়তে হলো। আনাইসা জানে এবার তার সাথে ঠিক কি হতে চলেছে। এবার আর সে কোনোভাবে বাঁচতে পারবে না। ছেলেটি চেয়ার শক্ত করে একটা শয়তানি হাসি দিয়ে বলল, ও মাই ডিয়ার আনা, কি ভেবেছিস এভাবে মুখ ঢেকে রাখলে বুঝি আমার থেকে পার পেয়ে যাবি? 6 মাস। জানিস 6 মাস ঠিক কতটা সময় হয়? 180 দিন, 4320 ঘন্টা, 2,05,920 মিনিট, 1,50,52,000 সেকেন্ড। এতটা সময় তুই আমার থেকে পালিয়ে বেরিয়েছিস? বলতে বলতে ছেলেটি হ্যাক টানে আনাইসার হিজাব আর মাস্কটা খুলে ফেলে। হিজাব আর মাস্ক খুলতে খুলতে ছেলেটার সামনে দৃশ্যমান হয় আনাইসার মুখখানি। ছেলেটি আবার হাত বাড়ায় আনাইসার দিকে আর এক টানে হেয়ার ক্লিপটা খুলে ফেলে, যার ফলে আনাইসার হাঁটু অব্দি লম্বা লম্বা ঘন চুলগুলো ছড়িয়ে পড়ে সারা পিঠ জুড়ে। ছেলেটি তার হাত বুলিয়ে দেয় আনাইসা চুলের ভাঁজে। ছেলেটির এক হাত আছে আনাইসা চুলের ভাঁজে আর অন্য হাত দিয়ে খুব শক্ত করে তার বাঁ হাত চেপে ধরে আছে। ছেলেটি আনাইসার লম্বা লম্বা চুলগুলো খুব জোরে টেনে ধরে নিজের কাছে দিয়ে আসে, যার ফলে ছেলেটির গরম নিঃশ্বাসগুলো বাড়ি খাচ্ছে আনাইসার মুখে। ছেলেটি হিংস্র কণ্ঠে বলল, কি লাভ হলো আমার থেকে পালিয়ে? সে তো ধরা পড়লি। বললাম না যে এই মেহেরাব জোহরালের রাজত্ব থেকে পালানো এত সহজ নয়। এবার তো আর আমার খাঁচা থেকে বের হতে পারবি না। তোকে এবার চিরতরে আমার বন্দিনী করব। আনাইসা ব্যথায় কুঁকড়িয়ে যাচ্ছে বারবার, কারণ ছেলেটি তার হাত আর চুল খুব শক্ত করে ধরে রেখেছে। আনাইসা ব্যথায় চোখ বন্ধ করে নেয়। ছেলেটির চুল থেকে হাত সরিয়ে বাঁকা হেসে বলল, এইটুকু ব্যথা সহ্য হচ্ছে না তোর? সামনে তো তোর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে, সেগুলো কিভাবে সহ্য করবি? আনিশা কিছু বলে না। ব্যথা চোটে চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে তার। এখন তো তার সাথে তেমন কিছু করেনি মেহেরাব। একবার যখন সে মেহেরাবের হাতে ধরা পড়েছে, তার মানে এবার আর তাকে কেউ বাঁচাতে পারবে না। মেহেরাব কাউকে একটা কল করে, 5 মিনিটের ভেতরে একটা মেয়ে গার্ড আসে, হাতে করে একটা গরম হাত করা নিয়ে।
হাতে মোটা গ্লাভস পরেছে যাতে গরম হাত করাটা তার কোনো ক্ষতি না করে। মেহরাব মেয়ে গার্ডটিকে ইশারায় গরম হাত করাটা রেখে আনিশাকে ধরতে বলে। মেয়ে গার্ডটি মেহরাবের কথা মতো গরম হাত করাটা রেখে আনিশার কাছে এসে তাকে শক্ত করে ধরে। মেহরাব গরম হাত করাটার কাছে এগিয়ে গিয়ে হাতে মোটা একটা গ্লাভস পরে নেয়। হাতে গ্লাভস পরতে পরতে সে একবার আনিশার দিকে তাকায়। আনিশা বুঝতে পারছে না যে মেহরাব ঠিক কী করতে চাইছে, তাই সে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাব একটা হাসি দিয়ে বলে পেপার ফর পারমিশন বেব। বলে মেহরাব গ্লাভস পরে গরম হাত করাটা নিয়ে আনিশার কাছে আসে। তারপর আনিশার ডান হাতটাও নিয়ে নাড়তে নাড়তে বলে, এই হাত দিয়ে তো আমাকে চড় মেরেছিলি, তোর এই সুন্দর হাতটা না খুব বেশি চলে। চল আজকে এর একটা ব্যবস্থা করি। মেহরাবের কথা শুনে আনাইশার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু মেয়ে বডিগার্ড তাকে ছাড়ছে না। মেহরাব আনাইশার ডান হাতটা চেপে ধরে হাত করাটা জোর করে পরিয়ে দেয়। হাত করাটা পরাতেই আনিশা এক গগন বিদারে চিৎকার দিয়ে ওঠে। আনাইশার মনে হচ্ছে যে তার হাতের মাংস হাড় গলে পড়ে যাবে। হাতের বেশ অনেকটা জায়গা ঝলসে গিয়েছে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার হাতখানা। আনাইশা চিৎকার করতে করতে নিজের জ্ঞান হারায় আর মাটিতে লুটিয়ে পড়ে। মেহরাব একবার আনাইশার দিকে তাকিয়ে মেয়ে গার্ডটিকে বলে আনাইশাকে গাড়িতে তুলতে। আনাইশার মুখ দেখতেও তার ঘৃণা হচ্ছে, কিন্তু তাকে তো প্রতিশোধ নিতেই হবে, যে তার শৈশবকে নষ্ট করেছে, তার প্রিয়জনদের তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার থেকে প্রতিশোধ তো নিতেই হবে, আর এই প্রতিশোধ নেওয়ার জন্য তার আনাইশাকে প্রয়োজন। আনাইশা যে তার তরুপের দাস, আনাইশার মাধ্যমে সে তো তার মধ্যে জ্বলে থাকা এতগুলো বছরের আগুন শান্ত করতে পারবে। আম্মু, প্লিজ আমাকে ছেড়ে দাও। আ- আমি এই সব কাজ করতে চাই না। আমি পড়াশুনো করতে চাই। প্লিজ আমাকে আর মেরো না। আমি সহ্য করতে পারছি না। এইসব কাজ করার জন্য তোর জন্ম হয়েছে, আর পড়াশোনা সেটা তুই ভুলে যা। আমাদের মতো মেয়েদের পড়াশোনা তো দূর, নিজেদের কোনো ইচ্ছাও রাখা যায় না, শুধু কাস্টমারদের ইচ্ছা আমাদেরকে পূরণ করতে হয়। কিন্তু যেখানে তুই একটু বেশি পেয়ে গিয়েছিস। সে যাই হোক, তুই যতক্ষণ না যাবি আমি তোকে মারতেই থাকবো। না আম্মু, আমি কিছুতেই এমন কাজ করতে পারবো না। চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোকে আজকেই জ্যান্ত কবর দিয়ে দেব। এখানে এমন কেউ নেই যে আমার মুখের ওপর কথা বলে, সেখানে তুই আমার মুখের ওপর কথা বলছিস। আর তুই খুব ভালো করেই জানিস আমি কেমন। আমি ঐশীকে বলবো তোকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়। কালকে বিকেলে কাস্টমার আসবে, বুঝেছিস আমি কি বললাম? বলে শিরিন রুম থেকে বের হতে চায়। এমন সময় আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তাহলে তুমিও শুনে রাখো, আমি মরে গেলেও এমন কাজ কখনো করব না। আনিসের কথা শুনে শিরিন থেমে যায় আর পেছনে ফিরে হাতের চাবুকটাকে শক্ত করে ধরে মাটিতে লুটিয়ে থাকা আনিশার দিকে তেড়ে আসে। কি বললি? তুই আরেকবার বল। তোর এত বড় সাহস, আমার কথার অমান্য করিস? দাঁড়া, আজকে আমি তোকে সত্যি মেরে ফেলবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয়। আমিও দেখি তুই কতক্ষণ নিজের এই জেদ ধরে রাখতে পারিস। বলে শিরিন চাবুক দিয়ে আনিশাকে খুব জোরে জোরে আঘাত করতে থাকে। প্রতিটা চাবুকের আঘাতে আনিশার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে তার পরনের কাপড় ভিজে যাচ্ছে। এক পর্যায়ে আনিশার মুখ থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। আনিশার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, তবু সে মুখ বুজে সবটা সহ্য করে যাচ্ছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই দেখতে থাকে, তবে কেউ শিরিনকে আটকাতে আসে না, কারণ তারা সবাই শিরিনকে খুব ভয় পায়। আনিশার এমন করুণ অবস্থা দেখে ও শিরিনের একটুও দয়া হয় না মেয়েটার উপর। তখন ঐশী এসে শিরিনকে আটকানোর চেষ্টা করে। আম্মা, আম্মা কি করছেন? ছাড়ুন ওকে, ও মরে যাবে তো। মরুক, ওর মারাই ভালো। তুই সর এখান থেকে, আজকে আমি ওকে মেরেই ফেলবো। কি লাভ ওর এই শরীর রেখে, যখন ও আমার কোনো কাজেই আসবে না। আম্মা, আপনি ওকে ছাড়ুন। দেখুন ওর কি অবস্থা, মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে, চোখ মুখও উল্টে গিয়েছে, আর চাবুকের বাড়ি খেলে এবার মেয়েটা সত্যি সত্যি মরে যাবে। আর আপনি তো বললেন যে কালকে ওকে কাস্টমারের কাছে যেতে হবে,
তাও ওর এই জখমি শরীর দেখে তো তারা রেগে যাবে, তাই না? ঐশীর কথা শুনে শিরিন থমকে যায়। ততক্ষণে আনাইশা নিজের জ্ঞান হারিয়েছে। শিরিন হাত থেকে চাবুকটা ফেলে দেয় আর রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আনাইশার নিথর দেহর দিকে তাকিয়ে ঐশীকে বলে, ওর জ্ঞান ফেরা আর ক্ষত জায়গাগুলোতে মলম লাগিয়ে দিস। আমি চাই না যে আমার কাস্টমার রেগে যাক, তাই ওকে আজকের মতো ছেড়ে দিলাম। না হলে আজকে ওকে বুঝিয়ে দিতাম আমার কথা অমান্য করার শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হয়। বড়ই শিরিন রুম থেকে বের হয়ে যায়। ঐশী একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে আনাইশার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আনিশার জ্ঞান ফিরেছে প্রায় 3 ঘন্টা চলল। তার সারা শরীর ব্যথায় ছিটকে গেছে। ব্যথা চোটে জ্বর উঠে গিয়েছে মেয়েটার। চুপ করে বসে থাকতে থাকতে তার গাল বেয়ে নোনাজল পড়ছে। সে তো এমন জীবন কখনো চায়নি, তাহলে কেন তার সাথে এমনটা হলো? সে তো এই পাপ কাজ করতে চায় না। সে তো এই নরক থেকে মুক্তি পেতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, বাইরের মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চায়, পাখির মতো মুক্ত হয়ে পুরো বিশ্বটাকে ঘুরে দেখতে চায়। তাহলে কেন তার সাথে এমনটা হলো? কিছুক্ষণ পর ঐশী আসে হাতে মেডিসিন আর খাবার দিয়ে। আনাইশা, নে খাবারগুলো খেয়ে নে। 2 দিন থেকে একটা দানা পানিও পেটে পড়েনি তোর। আর তারপর আজকে তোর সাথে যা হলো, বেঁচে আছিস এটাই অনেক। যাকে বাদ দে, খাবার খেয়ে এই ওষুধগুলো খেয়ে নে। আনিশা তবু ঠায় বসে রইল। সে একটা কথা বলছে না। আনিশা যেন একটা পাথরের মূর্তি হয়ে গেছে। দেখ আনাইশা, এভাবে না খেয়ে আর কতদিন থাকবি? আনিশা তার কিছুই বলে না। ঐশী আবার বলে, তুই আমার কথা শুনছিস না দেখে আম্মা এত রেগে আছে। আম্মা যা বলছেন তা যদি মেনে নিস, তাহলে তো তোকে আর এত কষ্ট করতে হতো না। 2 দিন ধরে তো কম কষ্ট সহ্য করছিস না। আমার কথা মেনে নিলে আমার তোকে এত অত্যাচার করবে না। ঐশীর কথা শুনে আনিশা এবার মুখ খোলে। আনিশা দুর্বল কণ্ঠে বলে, মরে গেলেই ভালো হতো, বুঝেছো ঐশী আপু? আল্লাহ কেন আমাকে এত কিছুর পরও বাঁচিয়ে রেখেছেন? কেন আমার মরণ হয় না? আচ্ছা আপু, আম্মু কেন আমার সাথে এমন করছে? দেখো, একটা মেয়ের কাছে তার সতীত্ব হলো সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্পদকে আমি কিভাবে শেষ হতে দিতে পারি বলো তো? তুমি একটু আব্বুকে বোঝাও না। আমি এই সব কাজ কিছুতেই করতে পারবো না। তাতে যদি আমাকে কষ্ট সহ্য করতে হয়, তাহলে আমি তাই করব। আমি কিভাবে বোঝাবো? আমি যদি বোঝাতেই পারতাম তাহলে কি আর আমাকে এখানে থাকতে হতো? আচ্ছা, তোমাকে কিছু বোঝাতে হবে না। তুমি আমাকে এখান থেকে পালাতে হেল্প করো প্লিজ। পাগল নাকি? এখান থেকে পালানো মৃত্যুর মুখ থেকে পালানোর মতো কঠিন। ঐশী আনাইশার থেকে 5 বছরের বড়। ঐশীও আনাইশার মতো পড়াশোনা করতে চায়, এই নরক থেকে বের হতে চায়। তবে সে যে শিরিনকে অনেক বেশি ভয় পায়। সে কিভাবে পালাবে? আর পালালেও যাবেই বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। মা মারা যাওয়ার পর বাবার নতুন সংসারে সে ছিল একটা বোঝা। তাই তো সৎ মা আর তার নিজের বাবা মিলে তাকে এই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। না মানাইশা, বয়স কেবল 18, যে বয়স নিজের শখ পূরণ করার কথা। সে বয়সে তাকে তার মা দেহ ব্যবসায় ঢুকাতে চাইছে, কারণ তার জন্মে যে হয়েছিল এই নিষিদ্ধ পল্লীতে। এখানে যে মেয়ের জন্ম হবে সে তো একটা অভিশপ্ত জীবনেই পাবে। আর আনাইশার জন্ম তো এই নিষিদ্ধ পল্লীতেই হয়েছে, তাই তো তার জীবনও অভিশপ্ত হয়ে গিয়েছে। সব নিয়ে সারাটা জীবন কাটাতে সে চায় নরক থেকে বের হতে। তবে আনিশা খুব ভালো করে জানে তার মা তাকে কোনোদিনও এই পল্লী থেকে বের হতে দেবে না। অনেক কষ্টে সে তার সতীত্ব ধরে রেখেছে, তবে এখন হয়তো আর সে তার সতীত্ব রক্ষা করতে পারবে না। সে অনেকবারই নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করেছে, তবে বারবারই ব্যর্থ হয়েছে। প্রতিবারই শিরিন তাকে ধরে ফেলেছে আর খুব কঠিন শাস্তি দিয়েছে। আনাইশা সেই কখন থেকে কান্না করে জ্বলছে। তাকে ঐশী অনেক বুঝিয়েছে, তবে আনাইশা তার কোনো কথাই শুনছে না। এরই মধ্যে শিরিন পান চিবোতে চিবোতে আনাইশার রুমে প্রবেশ করে। কিরে, তো সাজানো হলো? কাস্টমার অপেক্ষা করছে তো আনাইসার জন্য। আম্মা, আমি কিছুতেই ওকে সাজাতে পারছি না। ও তো শাস্তিই চাইছে না। যা একটু সাজাতে পারছি তাও চোখের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ঐশীর কথায় শিরিন আনাইশার কাছে যায় আর তার থুতনি ধরে মুখটা উপরে তুলে কিছুক্ষণ এদিক ওদিক করে দেখে। চোখের কাজল লেপটে গিয়েছে। শিরিন একটা কাপড় দিয়ে লেপটে যাওয়া কাজল মুছে বলল, থাক, আর সাজাতে হবে না, এমনিতেই অনেক সুন্দর লাগছে। ওকে এইভাবেই দিয়ে আয়। ঠিক আছে আম্মা। বলে ঐশী আনাইশাকে ধরতে যাবে, তার আগে আনাইশা বলে উঠল,
খবরদার ঐশী আপু, আমাকে যদি ছুঁয়েছ তো আমি বললাম না যে আমি যাব না। বাবা, কালকে এত মার খেলি, তাও তোর তেজ এক ফোঁটাও কমেনি দেখছি। আমি আগেও বলেছি যে যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি এমন কাজ কখনো করব না। শিরিন আনাইশার কথায় ভীষণ রেগে যায় আর আনাইশাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আনিশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। থাপ্পড়টা এত জোরে ছিল যে আনাইশার মাথা এখনো ঘুরছে, সাথে ঠোঁটের কোণে কিছুটা কেটে গিয়েছে। আনাইশার চোখ বেয়ে অনেকগুলো পানি ঝরে পড়ছে। শিরিন আনাইশার কাছে গিয়ে ওর চুলের মুঠো শক্ত করে ধরে তাতে দাঁত চেপে বলে, এত কেঁদে কি হবে? দেখ, পড়াশোনা করা ভালো না। কত মানুষ পড়াশোনা করে চাকরি পায় না, আর পেলেও সেরকম বেতন পায় না যতটা আমরা এই ব্যবসা করে পাই, বুঝেছিস? তাই এখন কান্না থামা। কাস্টমার তোর জন্য অপেক্ষা করছে। আমি আর একটাও কথা শুনতে চাই না। আনিশা তীব্র ঘৃণার দৃষ্টিতে শিরিনের দিকে তাকায় আর বলে, তুমি মা হয়ে কিভাবে পারো আমার সাথে এমনটা করতে? আমি তো তোমার নিজের সন্তান। নিজের সন্তান? নিজের সন্তান? কে বলেছে যে তুই আমার নিজের সন্তান? শিরিনের কথা শুনে আনাইশা চমকে ওঠে। সে বিস্ময় নিয়ে শিরিনকে প্রশ্ন করে, মানে? চল আজকে তোকে একটা সত্যি কথা বলি। এতদিন তুই আমাকে নিজের মা মনে করতি না, কিন্তু সত্যি হলো আমি তোর নিজের মা না। কথাটা আনাইশা ঠিক হজম করতে পারলো না, তাই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কি বলছো তুমি? নিজের মা না মানে? হুম, কে জানি কার পাপের ফল তুই রাস্তায় ময়লার স্তূপের ভেতর পড়েছিলি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আমি গিয়েছিলাম একটা কাজে। তখনই রাস্তার ময়লার স্তূপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি গিয়ে দেখি পুতুলের মতো সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, সাদা তোয়ালেতে মোড়ানো ছিলি তুই। তোকে কোলে নিয়ে যখন তোর মুখ দেখলাম, তখন মনে হলো এইরকম একটা মেয়েই তো চাই আমার ব্যবসাটাকে বাড়ানোর জন্য। দেখ, ছোটবেলায় যা সুন্দর ছিলি, বয়স বাড়ার সাথে সাথে সেই সৌন্দর্য যেন বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। তোর যা চেহারা, তাতে বেশ চড়া দামে ব্যবসা হবে, বুঝেছিস? আনাইশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে এতক্ষণ যাকে নিজের মা মনে করতো সে আসলে তার মা নয়। যে জায়গাটাকে সে এতদিন নিজের জন্মস্থান ভাবতো সেটা আসলে তার জায়গা নয়। ঐশী, যা ওকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, কাস্টমার অপেক্ষা করছে। ঐশী আনাইশাকে নিচে থেকে তুলে ওর হাতটা ধরে নিয়ে যেতে চায়, তবে আনাইশা ঠায় দাঁড়িয়ে রইল। শিরিন এটা দেখেই বলল, আরে তুই যাচ্ছিস না কেন? দেখ, এটা তোর প্রথমবার বলে এমন মনে হচ্ছে। ধীরে ধীরে যখন তুই সব কিছুতে অভ্যস্ত হয়ে উঠবি, তখন আর কিছুই মনে হবে না। আনাইশার রক্তবর্ণ চোখে শিরিনের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না যে শিরিন নিজের হাতে তার জীবনটাকে এভাবে শেষ করতে চাইছে। আচ্ছা, একটা কথা বলবে? মানছি যে তুমি আ- আমার নিজের মা নও, কিন্তু এতদিন ধরে তো স- সন্তানের মতো করে আগলে রেখেছো। তাহলে তুমি কিভাবে পারবে আবার জীবনটাকে নিজের হাতে এইভাবে শেষ করে দিতে? আগলে কি শুধু শুধু রেখেছি নাকি? বললাম না, তুই আমার তুরুপের তাস। তোকে দিয়েই আমি আমার ব্যবসায় উন্নতি করব। দেখ, তোর কারণে একটা বড় মাপের ক্লায়েন্ট পেয়েছি। ঐশী, তুই ছাড়, আমি ওকে দিয়ে আসছি। ওর যা জেদ, তাতে তুই ওকে নিয়ে যেতে পারবি না। বলে শিরিন আনাইশার হাতটা খুব শক্ত করে চেপে ধরে আর টানতে টানতে নিয়ে যেতে লাগে। আনাইশা শিরিনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে সে ঠিক পেরে উঠছে না। একেই তো সে দুদিন ধরে না খাওয়া, তারপর কালকে শিরিন তাকে যেভাবে মেরেছিল তাতে শরীর একদমই হার মেনে নিয়েছে। শরীরের প্রতিটা কোণা ব্যথায় টনটন করছে, তার কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে। তবু নিজেকে বাঁচানোর জন্য আনাইশা আপ্রাণ চেষ্টা করছে। আমাকে ছাড়ো, আমি যাবো না। আমি এমন পাপ কাজ করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোর কোনো কথা আমি শুনতে চাই না।
আর যত দিন বেঁচে থাকবি তোকে এই সব করেই খেতে হবে। তাছাড়াও আমি ওনাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়েছি, তাই তোকে তো যেতেই হবে, সেটা তুই চাস আর না চাস। আমি যাব না, বললাম তো। আমি কিছুতেই এমন কাজ করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। শিরিন আয়েশার করে কথা কানে না তুলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। রুমের সামনে এসে শিরিন দরজা খুলে আয়েশাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠাতে চাপে, এমন সময় কেউ আয়েশার হাত ধরে ফেলে। শিরিন এত বেশি রেগে যায়, শিরিন পিছনে ফিরে তাকায় আর যে আয়েশার হাত ধরে, তারপর উদ্দেশ্য করে বলে, এই কে আপনি? আর ওকে আটকালেন কেন? ওকে যেতে দিন। আর আপনি যদি ওর সাথে রাত কাটাতে চান তো আজকে আর হবে না, কালকে আসুন। আমার ওকে এক্ষুনি প্রয়োজন মেহরাব। আজকে ফাঁকা নেই, কালকে আসুন। আমি কালকে আসতে পারবো না, আমার ওকে আজকেই লাগবে। আরে আশ্চর্য লোক তো, বললাম না আজকে হবে না। অন্য কেউ ওকে বুকিং করেছে আজকে, আর আমি তাদের কাছে অ্যাডভান্স পেমেন্টও নিয়েছি, তাই তাদেরকে মানা করতে পারবো না। আপনার দরকার তো কালকে আসুন না। হুম, আমি যখন বলেছি যে আমার ওকে আজকেই লাগবে, তার মানে আজকেই লাগবে। আর আমি এক কথা বারবার বলা একদমই পছন্দ করি না। শিরিন ছেলেটার কথায় বেশ বিরক্ত হয়ে যায়, তাই সে বাজখাই কণ্ঠেই বলে ওঠে, এই ছেলে, আমি বললাম না আজকে হবে না, কালকে আসো। কথা কানে যায় না তোমার? শিরিনের কথা শুনে ছেলেটি পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডের বন্দুক বের করে। গার্ডরা পিছনে তাকায়, শিরিন তাদের এতক্ষণ লক্ষ্যই করেনি। একটা গার্ড শিরিনের মাথায় বন্দুক তাক করে। শিরিন তো ভয়ে ততস্থ হয়ে যায়। শিরিনকে ভয়ে কাঁপতে দেখে ছেলেটি এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এই মেহরাব জোহরাল কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করে না। সে যা ইউজ করে তা একদম পিওর হয়। আর তাছাড়াও ও আমার জিনিসকে আপনি অন্য জায়গায় দেখিয়ে বেড়াবেন, সেটা তো আর আমি হতে দেব না। সেজন্যই ওকে এবার আমি নিয়ে যেতে এসেছি। তখনই সেই রুম থেকে দুজন লোক বের হয়ে আসে আর মেহরাবকে দেখে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহরাব এবার তাদের দিকে তাকায়, তারপর আনাইশার দিকে তাকায়। অতিরিক্ত কান্না করার ফলে চোখ দুটো ফুলে আছে, সাথে মুখটাও লাল হয়ে গেছে। আনাইশার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে ঠিক কতটা বিধ্বস্ত। ঠোঁটের কোণে জমাটো বাঁধা রক্ত শুকিয়ে গিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না, বারবার ঢলে পড়ছে। হাত দাঁড়াতে পারবেই বা কিভাবে? দুদিন ধরে তার শরীর আর মনের উপর দিয়ে যে কি গিয়েছে সেটা শুধু সে আর আল্লাহই জানে। তার শরীর যে সত্যি আর এত ধকল নিতেই পারছে না, তাও নিজেকে সামলিয়ে সে কোনো রকম দাঁড়িয়ে আছে। আনেশার এই বিধ্বস্ত রূপ দেখে মেহরাবের যেন একটা ঘরের মধ্যে চলে গিয়েছে। সে আনেশার হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসে। আনেশার মাথা নিচু করে কান্না করছে। মেহরাব আনেশার মুখটা তুলে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট বসিয়ে দেয়। এতে সবাই অবাক হয়ে যায়। মেহরাবের গাটা মাথা নিচু করে ফেলে। আনাইশা তো অবাকের চরম পর্যায়ে চলে যায়। আনাইশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, তবে মেহরাব তাকে ছাড়ছে না। মেহরাব কিছুক্ষণ পর নিজের ঘর থেকে বের হয়ে আসে, আনাইশাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে আনাইশা সবার সামনে মেহরাবের গায়ে একটা চর বসিয়ে দেয়। আনাইশার এমন কাজে সবাই হতবাক। গার্ডরা তো রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে, কারণ তারা মেহরাবের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। আনাইশা এখনো বুঝতে পারছে না যে ঠিক কি কাজ করে ফেলেছে। মেহরাব নিজের গালে হাত দিয়ে শান্ত নয়নে আনাইশার দিকে তাকিয়ে আছে। তার মুখভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই যে তার ভেতরে এখন কি চলছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে মেহরাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে শিরিনের দিকে একটা বেগ এগিয়ে দিয়ে খুব শান্ত গলায় বলে, সিল লাগিয়ে দিলাম, ও এখন থেকে আমার জিনিস। আর এতে 30 লাখ আছে, আশা করি হয়ে যাবে। যদি আরো লাগে তো দিয়ে দেব, অবশ্য 30 লাখের বেশি লাগবে না। আপনি ওকে যে হালে রেখেছিলেন তাও এক্সট্রা দিলাম এতদিন ওর দেখভাল করার জন্য। আর আমি আবারও বলছি, ও আমার জিনিস। ওকে আপনার কাছে রেখে গিয়েছিলাম সাময়িকভাবে দেখাশোনা করার জন্য। এখন সময় হয়ে গিয়েছে, তাই আমার জিনিস আমি ফেরত নিতে এসেছি। বলে মেহরাব আনাইশার দিকে তাকায়। এরপর একটা গার্ডকে উদ্দেশ্য করে কিছু একটা বের করতে বলে। গার্ড মেহরাবের কথা মতো একটা কাগজ বের করে আর তার হাতে দেয়। মেহরাব কাগজটা আনাইশার মুখের সামনে ধরেই বলে, নে, এখানে সাইন কর তাড়াতাড়ি। সাইন করবো না। মেহরাব আবার বলে, সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। তোর মতো ফালতু বসে থাকি না আমি, আমার সময়ের মূল্য আছে। আনাইশা মেহরাবের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি বললাম না আমি সাইন করবো না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাও আমি সাইন করবো না, আমি সাইন করবো না। মেহরাব এতক্ষণ জমিয়ে রাখার রাগের
পারো তর তর করে বাড়তে শুরু করেছে। মেহরাব চাল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, শেষবারের মতো বলছি, সাইন কর। আমি সাইন করব না। আয়েশা বলতে দেরি, কিন্তু মেহরাবের আক্রমণ করতে 1 সেকেন্ডও দেরি হলো না। সে আনাইশার কাছে গিয়ে থপ করে তার শক্ত হাত দিয়ে আনাইশার চিকন গলা চেপে তাকে দেয়ালে পিন করে দেয়। মেহরাব এত শক্ত করে গলা চেপে ধরেছে যে আনেশার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মেহরাব রক্তিম চোখে আনেশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর, না হলে তোর যে কি হাল করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আনেশার শ্বাস নিতেও প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু সে মেহরাবের সামনে হার মানে না। আনেশা অনেক কষ্টেই বলে, আমি বললাম না যে আপনি যদি আমাকে মেরেও ফেলেন তো তবুও আমি সাইন করব না। আর না আপনার সাথে যাব। বলে আনেশা কাঁদতে থাকে। তার মুখ দিয়ে আবার রক্ত ওঠে আর সে এত শক্ত করে গলা চেপে ধরে। মেহরাব হঠাৎ করে আনিশাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনিশার জন্য হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু সে তো জানে না যে মেহরাব জেহরায়ের কি জিনিস। মেহরাব আনিশাকে টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে যায়। রুমে ঢুকে মেহরাব আনিশাকে জোর করে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টেবিলের কোণায় মাথাটা একটু খানি ঢুকে যায় আর সেখান থেকে ফটে ফটে রক্ত বের হতে শুরু করে। আনিশাকে ছুঁড়ে ফেলে মেহরাব ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজা আটকানোর আওয়াজে কানে আসতেই আনাইশা অন্তরাত্মা কেঁপে ওঠে। মেহরাব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মেহরাব চোখগুলো রক্তিম বরণ ধারণ করেছে, কিন্তু তার মুখে আছে এক এমন হাসি যা মুহূর্তে আনাইশার সব কিছু ধ্বংস করে দিতে পারে। মেহরাব এক পা করে এগিয়ে আসছে আর আনাইশা পিছিয়ে যাচ্ছে। এক সময় দেওয়ালে তার পিঠ ঠেকে যায়। মেহরাব আনাইশার কাছে এসে তার দিকে ঝুঁকে বলে, আমি এক কথা বারবার বলা একদমই পছন্দ করি না, কিন্তু তুই আজকে আমাকে দিয়ে সেই কথা 3বার বলিয়েছিস। দেখ, তোর পিঠ এখন দেওয়ালে ঠেকে গিয়েছে। আমার সাথে যাওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। একজনের সাথে রাত কাটানো ভালো নাকি হাজারটা পুরুষের সাথে? ভালোই ভালোই সাইন করে দে, না হলে আমাকে যদি খাটতে হয় এর ফল তোর জন্য কোনো সৌভাগ্য বয়ে আনবে না। আনাইশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তো দুর্ভাগ্যের আর কি বা বাকি আছে? মেহরাব একটা শয়তানি হাসি দিয়ে বলে, দুর্ভাগ্য তো এখনো কিছুই দেখিসনি তুই। তুই ভাবতেও পারছিস না তোর ভাগ্যে ঠিক কি কি আছে অপেক্ষা করছে। কেন আমার সাথে এমন করছে? আ- আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ আমাকে ছেড়ে দিন না, হাত জোর করে বলছি আপনার কাছে। আনিশা ঠিক মতো কথাটা পর্যন্ত বলতে পারছে না। কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছে। এত কষ্ট যে তার জীবনে ছিল সে কখনো ভাবতে পারেনি। কিন্তু এর থেকেও হাজার গুণ কষ্ট সামনে তার জন্য অপেক্ষা করছে। চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখাচ্ছে আনিশার। এর মধ্যে মেহরাব আবারও তার গলাটা চেপে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, ক্ষতি? হ্যাঁ, তুই সরাসরি কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর কারণেই আজ আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তোকে এত সহজে কিভাবে বাঁচতে দেবো আমি, বলতো? না, তোকে ঠিক বাঁচতে দেবো না, আর না ঠিক মরতে দেবো। আনিশা এবার নিস্তেজ হয়ে যায়। এত ধকল আর সে সত্যি মেনে নিতে পারছে না। আনিশা ধীরে ধীরে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে। তার অক্ষি যুগল বেয়ে ভরে এক ফোঁটা জল, তার শ্বাসও ফুরিয়ে আসে। আনিশার কোনো সারা শব্দ না পেয়ে মেহরাব তার মুখের দিকে তাকায়, আর তাকাতে মেহরাব দেখতে পায় আনিশার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছে আর রক্ত জড়ার নেই, ঠোঁট জোড়া লালচে নীল বর্ণ ধারণ করেছে। আনিশাকে এমন অবস্থায় দেখে হঠাৎ করে মেহরাবের বুকটা থাক করে ওঠে। কিন্তু কেন এমনটা হলো? মেহরাব তাড়াতাড়ি করে আনিশাকে ছেড়ে দিয়ে তার নাকের কাছে হাতটা নিয়ে এগিয়ে দেখে আনিশার শ্বাস চলছে নাকি। আনিশার শ্বাস চলছে, তবে খুবই ক্ষীণ। মেহরাব দেরি না করে আনিশাকে কোলে তুলে নেয় আর রুম থেকে বের হয়ে তার গার্ডদেরকে দ্রুত গাড়ি রেডি করতে বলে। মেহরাব জেহারালের বয়স মাত্র 28। বাইরে থেকে সে ঠিক যতটা স্বাভাবিক, ভিতর থেকে ঠিক ততটাই নিষ্ঠুর এক মাফিয়া কিং। হৃদ্য ব্যবহার, কোল্ড হার্টেড আর অমানবিক অত্যাচারিতার পরিচয়। অতিরিক্ত পসেসিভ আর ভয়ঙ্কর ভাবে কৃতজ্ঞতাপরায়ণ। তার জগতের নিয়ম একটাই, যা তারই থাকে, সে যে কোনো মূল্যেই হোক। যার দুনিয়ার দয়া মায়া আর ভালোবাসার কোনো জায়গা নেই। অত্যাচার আর নিয়ন্ত্রণ তার স্বভাব। আর
পসেসিভের তার নেশা। আন্ডারওয়ার্ল্ড শাসনের আড়ালে সে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। ক্ষমতার অন্ধকার এই দুই জগতে তার হাতের মুঠোয়। তার একটা নিষ্ঠুর আর পাষাণ হওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। পিট পিট করে চোখ মেলে তাকায় আনাইসা। চোখ খুলতেই সামনে সাদা সিলিং দেখতে পায়, সাথে ফেনাইলের গন্ধ ভেসে আসে তার নাকে। আনাইসা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করেছে যে ঠিক কোথায় আছে। হঠাৎ তার খেয়াল হয় যে মুখে তার অক্সিজেন মাস্ক, হাতটাও ঠিক মতো নড়তে পারছে না। এখন শরীরের কোনো ব্যথা নেই, তবে হাতটা কেমন যেন ভারী ভারী লাগছে তার কাছে। আরিশা সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে পারলো যে এখন সে হসপিটালে। তখনই কেবিনে প্রবেশ করলো মেহরাব। মেহরাবকে দেখে কেবিনে থাকা নার্সটা মাথা নিচু করে কেবিন থেকে বের হয়ে গেল। মেহরাব একটা কুটির হাসি দিয়ে আনাইসার দিকে এগিয়ে আসে। মেহরাবকে এভাবে হাসতে দেখে আর তার দিকে আসতে দেখে আনাইসা ভয়ে গুটিয়ে যায়। মেহরাব আনাইসার একদম কাছে এসে ঝুঁকে বলে, আনা, তোর চোখে এখন আমি ভয় দেখছি। কিছুক্ষণ আগে ও তোর এ চোখে জোড়াই ছিল কঠিন্য, জেদ আর অদম্য সাহস, অথচ এখন সে চোখেই আমি ভয় দেখতে পাচ্ছি। ভয়। বলে মেহরাব বড্ড হাসিতে ফেটে পড়ে। মেহরাবকে এইভাবে হাসতে দেখে আনাইসা ভয়ে দুগুণ বেড়ে যায়। মেহরাব হাসি থামিয়ে নিজের ওয়েস্ট কোট থেকে একটা কাগজ বের করে চাল শক্ত করে বলে, নে, ভালোই ভালোই এখানে সাইন করে দে। আনাসা কিছু বলে না, না কিছু করে। সে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়, কিন্তু হঠাৎ তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাথে যে হাতে স্লাইন সুচ ফোটানো আছে সে জায়গাও খুব ব্যথা হতে শুরু করে। আনাইসা আর চোখ বন্ধ করে থাকতে পারে না। চোখ খুলতে দেখতে পায় মেহরাব সুচ ফোটানোর জায়গায় হাত দিয়ে জোরে জোরে চেপে ধরে, যার ফলে ক্যানেলা দিয়ে রক্ত উঠে গিয়েছে। আয়েশা মুখের মাছটা খুলে বড় বড় শ্বাস নিতে নিতে জড়ানো কণ্ঠে বলে, আমাকে কেন এত কষ্ট দিচ্ছে? প্লিজ ছেড়ে দিন না আমাকে। হানিসের কষ্ট হচ্ছে দেখো মেহরাব পাষাণ হৃদয়ে কোনো দয়া মায়া জন্মালো না, বরং জন্মানো আনন্দ। খুব খুশি লাগছে তার আনিশাকে এভাবে কষ্ট দিতে পেরে। আর সবচেয়ে বেশি খুশি লাগছে যখন নওরিন খান আনিশার কষ্টগুলোকে নিজের চোখে দেখবেন, কিন্তু তিনি কিছুই করতে পারেন না, শুধু তড় পাড়ানো ছাড়া। সে দিনের অপেক্ষায় আছে মেহরাব জেহরায়েল। তাড়াতাড়ি সাইনটা করে দে, না হলে আরো বেশি কষ্ট দেব তোকে। আমি সাইন করব না। ঠিক আছে, তবে তৈরি হ মরার যন্ত্রণা সহ্যের জন্য। বলেই মেহরাব নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে। ছুরিটা নিয়ে এসে আনাইসার কেনেলার দেওয়া হাতের দিকে আগায়। মেহরাব আসলে কি করতে চাচ্ছে আনাইসার সাথে, আর কেনই বা সে আনাইসাকে এত কষ্ট দিচ্ছে, আর কে নরিন খান? জানতে হলে গল্পটা আরো সামনে পড়তে হবে। আর গল্পটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে আরো মোটিভেট করে গল্প দেওয়ার জন্য। আরিফা কিছু বুঝে ওঠার আগে মেহরাব তার হাতে ছুরি চালিয়ে দেয়, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। কিছু রক্ত মেহরাবের মুখও ছিটকে আসে। মেহরাব আবারও আনিশাকে জিজ্ঞাসা করে, বল, সাইন করবি? আয়েশা কিছু বলার মতো শক্তি পাচ্ছে না, সে চোখের ইশারায় না বলে। এতে মেহরাবের মাথা গরম হয়ে যায়। সে আবারও আনাইসার হাতে ছুরি চালায়। এত টর্চার করার পরও আনাইসা বারবার নাক বয়ে দিচ্ছে, কিন্তু মেহরাবও থামার পাত্র নয়। সে আরো গভীরভাবে ছুরি চালাতে থাকে আনাইসার হাতের উপর। ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আনাইসার হাতখানা। আনাইসাকে ক্ষত বিক্ষত করে যেন মেহরাবের কলিজা ঠান্ডা হচ্ছে। যতবার সে আনাইসাকে আঘাত করছে ঠিক ততবারই মেহরাব নিজেকে বিজয়ী মনে করছে। আনাইসার কষ্টগুলো তাকে আনন্দ দিচ্ছে, খুব আনন্দ দিচ্ছে। এতটা আনন্দ শেষবার সে ঠিক কবে পেয়েছে সেটা তার মনে নেই। এদিকে এক তো আনাইসার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর অন্যদিকে মেহরাব তার হাতের উপর টর্চার চালাচ্ছে। আনাইসা জ্বলন্ত কণ্ঠ বলে, দিন, আরো কষ্ট দিন, আরো আঘাত করুন আমাকে, একেবারে মেরে ফেলুন। আনাইসার কথা শুনে মেহরাব তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এ মেহরাব জোহরালের কোনো কাঁচা খেলোয়াড়ই নয়। তুই কি ভাবছিস এই আঘাতগুলোতে তুই মরে যাবি? কখনো না। আমি মাফিয়া কিং, কত মানুষকে খুন করেছি এই হাত দিয়ে। আমি খুব ভালো করেই জানি যে কোথায় আঘাত করলে মানুষ মরে আর কোথায় আঘাত করলে মানুষ মরে না। তবে মৃত্যুর যন্ত্রণা ভোগ কর, আর এখন তুইও সে যন্ত্রণা ভোগ করছিস। তবে কি বলতো, তোর রক্ত না এক আলাদাই নেশা আছে। এখন তো প্রতিদিনই তোর রক্ত ছড়াতে ইচ্ছে করছে আমার। আয়েশা এতটা কষ্ট হচ্ছে যে সে কাঁদতে ভুলে গেছে, কিছু বলতেও পারছে না মেয়েটা। তখনই মেহরাব বলে ওঠে, তাড়াতাড়ি সাইন করে দে, তাহলে এই
যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবি। আয়েশা আর সহ্য করতে পারে না। সে বুঝতে পেরেছে মেহরাব তাকে এত সহজে মারতে দেবে না, আবার ঠিক মতো বাঁচতেও দেবে না। তাই সে তার জেদ থেকে বের হয়ে আসে আর বলে, কোথায় সাইন করতে হবে? মেহরাব পাকা হেসে বলে, ঘাড়তেরা মানুষকে কিভাবে লাইনে আনতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলে মেহরাব কাগজ আর কলমটা আনাইশার দিকে এগিয়ে দেয়। আনাইশা কাঁপা কাঁপা রক্তাক্ত হাতে কলম নিয়ে সাইন করে দেয়। সাইন করার সাথে সাথেই মেহরাব খপ করে কাগজটা ছিনিয়ে নেয় আনাইশার হাত থেকে। এদিকে আনাইশার হাত থেকে অনর্গল রক্ত পড়ছে। মেহরাব দেরি না করে অক্সিজেন মাস্কটা ঠিক করে ডক্টরকে কল করে কেবিনে আসতে বলে। কল করতে দেরি, কিন্তু ডক্টরের কেবিনে আসতে দেরি হলো না। মেহরাব ডক্টরকে উদ্দেশ্য করেই বলল, ট্রেটার। বলে গটগট করে হেঁটে কেবিন থেকে বের হয়ে যায়। মহিলা ডক্টরটি বেশ ভয়েছিলেন এতক্ষণ। তিনি যে আয়েশার দিকে তাকান, অমনি ওনার জানে পানি শুকিয়ে যায়। আয়েশার ডান হাত দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ফ্লোরে কিছু জায়গা ভরে গিয়েছে। সেটা আনিশার কোনো জ্ঞানও নেই। তিনি তাড়াতাড়ি করে নার্সকে ডাকেন। আজ প্রায় 4 দিন হলো আনিশা হসপিটালে ভর্তি। সেদিনের পর তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। তার অক্সিজেন লেভেল এতটাই কমে গিয়েছিল যে একটা অক্সিজেন সিলিন্ডার তার হচ্ছিল না, তাই 2টো সিলিন্ডার অক্সিজেন দেওয়া হয়েছিল। তার ফুসফুসও একটু সমস্যা ছিল, যার জন্য সে ঠিকমতো অক্সিজেন টানতে পারছিল না। এই বিষয়ে অবশ্য মেহরাবকে জানানো হয়েছিল, কিন্তু এতে তার কিছু যায় আসে না। তবে আশ্চর্যজনক ভাবে ব্লাড বের হয়ে যাওয়ার পর আনাইশাকে আলাদা করে ব্লাড দেওয়া লাগেনি। এতে ডক্টররাও বেশ অবাক হয়ে যান, সাথে নিশ্চিন্ত। কারণ আনিশার যে ব্লাড গ্রুপ সেটা সহজে কোথাও পাওয়া যায় না। সেই ব্লাড পেতে হলে অনেক ঝামেলায় পোহাতে হয়। সাথে সব হসপিটালে এই ব্লাড গ্রুপে ব্লাড পাওয়া যায় না। আজকে আনিশাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে, তাই মেহরাব এসেছে নিজের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তাকে নিতে। কারণ সে খুব ভালো করে জানে আনিশা এত সহজে হার মানার মেয়ে নয়। সে পালানোর চেষ্টা করবে। আর মেহরাব কিছুতেই চায় না যে আনিশা তার হাত ছাড়া হয়ে যায়। কারণ একবার আনাইশা তার হাত ছাড়া হয়ে গেলে তার এত বছরের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। সে কিছুতেই নওরিন খানের থেকে প্রতিশোধ নিতে পারবে না। তাই তো এই 4 দিন মেহরাব আনাইশার কেবিনের সামনে কড়া পাহারা বসে রেখেছিল, যাতে আনাইশা কোনোভাবে পালাতে না পারে। আনাইশা এখন আগে থেকে একটু সুস্থ আছে, তবে গায়ের ব্যথাটা পুরোপুরি এখনো ঠিক হয়নি। কাটা জায়গাগুলো থেকে থেকে চলছে। মেডিসিন নিয়ে ঠিক থাকছে। আর যখন মেডিসিন রিঅ্যাকশন কেটে যাচ্ছে, তখন ব্যথাটা আবার চারা দিয়ে উঠছে। আনিশা চুপ হয়ে বেড়ে বসে আছে। তখনই মেহরাব কেবিনে প্রবেশ করে। আর কিছু না বলেই আনিশার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। টানার ফলে আনিশার ক্ষত স্থানে আঘাত লাগে, যার ফলে সেখান থেকে আবার ব্লিডিং হতে লাগে। এমনিতেই আঘাতটা এখনো কাঁচা আছে। আনিশার হাতে ব্যথা হচ্ছে। আনিশা বলে ওঠে, আমার হাত ছাড়ুন। আমার হাত ধরার সাহস হয় কিভাবে আপনার? বললাম না, আমার হাতটা ছাড়ুন। হাতে লাগছে, ছাড়ুন আমার হাত। কিন্তু মেহরাবের কোনো হেলদোল নেই। সে টানতে টানতে আনিশাকে হসপিটালের বাইরে নিয়ে আসে। মেহরাবের হাতেও রক্ত ভিজে গেছে। আনিশা পিছন থেকে বলে ওঠে, আমার হাতে লাগছে, হাতটা ছাড়তে বললাম না। মেহরাব নিজের গাড়ির কাছে এসে আনাইশার দিকে ঘুরে তাকায় আর হাতটা ছেড়ে দিয়ে তার একদম কাছে গিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে পিছনে গুজে দিয়ে বাঁকা হেসে বলে, তুই এই মেহেরাব জোহরালের সাথে উঁচু গলায় কথা বলছিস? তোর সাহস আছে বলতে হয়। আজ অবধি আমার দিকে চোখ তুলেও কেউ কথা বলেনি, আর তুই কিনা সরাসরি আমার গায়ে হাত তুলেছিস, আবার আমার সাথে উঁচু গলায় কথা বলছিস। এর ফল তো তোকে ভোগ করতেই হবে। মেহরাব এমন কথা শুনে আনাইশা পাল্টা জবাবে বলে, যা করেছি বেশ করেছি। আপনার মতো মানুষকে একটা চট দিয়ে ভুল করেছি, আরও কয়েকটা চট দেওয়া উচিত ছিল আমার। আর আপনি কোন সাহসে আমাকে সবার সামনে কিস করেছিলেন? আবার আমাকে ছুঁয়েছেন কেন? আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। আমি তোকে ওখান থেকে একেবারে নিয়ে এসেছি। তাছাড়াও তুই আমার জিনিস, আর আমি আমার জিনিসের সাথে কি করব আর কি করব না সেটা পুরোপুরি আমার বিষয়। তুই এতে নাক গলানোর কে? তোকে যে এখনো বাঁচিয়ে রেখেছি এটাই তোর সৌভাগ্য। মেহরাব আনাইশার বেশ কাছে এসে রাগী গলায় কথাগুলো বলে। আনাইশা মেহরাবকে নিজের এত কাছে দেখে কিছুটা ঘাবড়ে যায়। আজ অবধি কোনো ছেলে তার এত কাছাকাছি আসেনি। এই প্রথম কোনো ছেলে তার এত কাছাকাছি এলো। আনিশা নিজেকে সামলিয়ে মেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি কি কোনো পণ্য যে আপনি আমাকে আমার জিনিস বলছেন? আয়শা ধাক্কা দেওয়া আর মেহরাব 2 কদম পিছিয়ে যায়। ঠোঁটে আবার সেই চিরচেনা বাঁকা হাসি নিয়ে মেহরাব বলে, অবশ্য তুই যখন আমার জিনিস তার মানে তো তুই পণ্যই নাকি? তোর সামনেই তো তোর মাকে অতগুলো টাকা দিয়ে এলাম, দেখলি না? এখন থেকে তুই আমার।
না না, ভুল বললাম। জন্ম থেকেই তুই আমার জিনিস ছিলি, আছিস আর থাকবি। এই মাফিয়া কিং মেহরাব জোহরালের রক্ষিতা তুই। রক্ষিতা কথাটা শুনে আনাইশার বুকের ভেতরটা ঢক করে ওঠে। কি বলেছে এই লোকটা তাকে রক্ষিতা? সে কাজ করবে না বলে শিরিনের সাথে এতদিন ধরে লড়াই করে এলো, দিনের পর দিন এত কষ্ট সহ্য করলো, এখন সেই কাজের জন্য তাকে একজন কিনে নিয়েছে। আনাইশার গলা ক্রমশ ভারী হয়ে আছে, কথাগুলো গলায় দোল পাকিয়ে খাচ্ছে, সামনের সবকিছু সাপসা লাগছে তার চোখের জলের জন্য। আনেশা নিজের কষ্টগুলোকে কিছুতে আটকে রাখতে পারছে না, সেগুলো যে বের হতে চাইছে। তবু আনেশা নিজেকে শান্ত করে আর আশেপাশে তাকায়। সে দেখে এখন মেহরাবের কোনো গার্ড আশেপাশে নাই, আর এই সুযোগটাই আনেশার কাজে লাগে। সে মেহরাবের হাত থেকে ছাড়া পেয়ে তাকে নিজের শরীরের সর্বস্ব শক্তি দিয়ে খুব জোরে একটা ধাক্কা দিয়ে দৌড়তে থাকে। মেহরাব কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে ধাক্কা দেওয়ার জন্য মেহরাব তার সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার একটু সময় লাগে এটা বুঝতে, যে এখানে ঠিক কি হলো। আর যখন বুঝতে পারলো, মেহরাব রাগে কপালের রগ ফুটে ওঠে। মেহরাব নিচে পড়ে থাকা অবস্থায় তার গার্ডদেরকে ডাক দেয় আর বলে আনাইশাকে ফলো করতে। গার্ডরা আনাইশার পিছু পিছু তার পিছনে পিছনে যায়, তবে সামনে বাজার থাকায় অনেক ভিড় থাকে, যার জন্য গার্ডরা আনাইশাকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলে। গার্ডটার সঙ্গে সঙ্গে মেহরাবকে কল করে। বস, মেয়েকে আমরা হারিয়ে ফেলেছি। একটু আগেই চোখের সামনে ছিল, মুহূর্তেই কোথায় যেন হাওয়া হয়ে গেল। হাওয়া হয়ে গেলে মানে কি? তোমাদেরকে আমি কি বসে বসে খাওয়ানোর জন্য রেখেছি? যেখান থেকে পারো ওই মেয়েকে খুঁজে বের করো, আমার ওই মেয়েকেই লাগবে। বলে মেহরাব কল কেটে নিজের বাম গালে হাত রেখে বলে, কোথায় পালাবি তুই? এই মেহরাব জোহরালকে সবার সামনে চড় মারার শাস্তি তো তোকে পেতেই হবে। তোর সাথে তো আমার এখনো অনেক বোঝাপড়া বাকি আছে। কি ভেবেছিস এত সহজে তোকে ছেড়ে দেব? এবার তুই বুঝবি এই মেহরাব জোহরালকে কি জিনিস। আনাশা দৌড়াতে দৌড়াতে বেশ খানিকটা দূরে চলে আসে। এই দুর্বল শরীর নিয়ে তার পক্ষে হাত দৌড়ানো সম্ভব নয়, কিন্তু তাকে তো পালাতেই হবে, না হলে যে তার আজ সব শেষ হয়ে যাবে। সামনে আর কোনো রাস্তা নেই, একটা বিশাল ঘন জঙ্গল আছে। আনাশা শুনছে এই জঙ্গলে যে একবার যায় সে আর কখনো ফেরত আসে না, কিন্তু এখন আয়েশার হাতে আর কোনো রাস্তা নেই, তাকে সামনে এগোতেই হবে। আমাকে সামনে এগোতেই হবে। এই জঙ্গলে বড় জোর হিংস্র জানোয়ার আছে, আমাকে হয়তো তারা ছিঁড়ে খাবে। এতে আমি তো আমার সতীত্ব হারাবো না, কিন্তু যদি আমি ফিরে যাই তাহলে ওই মানুষরূপী হিংস্র জানোয়ারটা আমার সতীত্ব নষ্ট করে দেবে, আমি জীবন্ত লাশ বানিয়ে দেবে। এর থেকে ভালো আমি এই জঙ্গলেই মরে যাব। আনেশার বেশি কিছু না ভেবে জঙ্গলের দিকে এগোতে থাকে। শুরুটা পশ্চিম দিকে অনেকটাই হেলে পড়েছে। ধীরে ধীরে জঙ্গলটা অন্ধকার হতে শুরু করে, সাথে আনেশার ভয়ও বাড়তে শুরু করে। যত জঙ্গলের ভিতরে ঢুকছে ততই তার ভয় বাড়ছে। আশেপাশে পরিবেশটা বেশ থমথমে আর খুব ভয়ঙ্কর, মনে হচ্ছে এখনো মৃত্যু বড়ি। আনেশা বেশ খানিকটা পথ হাঁটছে, এখন তার দ্বারা আর সম্ভব নয়। 4টা দিন শুধু তার স্যালাইনে চলছে, কোনো খাবার তার কপালে জোটেনি। আবার চাবুক মারার জায়গাগুলোতে খুব জ্বালা করছে, সাথে ব্যথাও আছে। মেডিসিনের রিয়াকশন কেটে গিয়েছে, তাই হয়তো এতটা জ্বালা যন্ত্রণা করছে। এত ধকল তার এই ছোট্ট শরীরখানা আর নিতে পারছে না। এখন তো প্রচুর পিপাসাও পেয়েছে, কিন্তু এই ঘন জঙ্গলে সে পানি পাবে কোথায়? সকাল থেকে এক ফোঁটা পানিও সে খায়নি, সেই থেকে হেঁটে চলেছে। এখন এই ঘন জঙ্গলে আমি পানি কোথায় পাবো? হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছু একটার সাথে পা বেঁধে আনেশা পড়ে যায়, আর ধারালো ছুরিতে পাটা বেশ অনেকটাই কেটে যায়। জায়গা থেকে অনেকটা গল গল করে রক্ত ঝরছে। আনাইশা তার কাটার জায়গায় হাত দিয়ে চেপে ধরে, যাতে রক্ত পড়াটা একটু বন্ধ হয়। এক তো হাত থেকে রক্ত পড়ছে, এখন তো আবার পা কেটেও গেল, কিন্তু তার হাত রক্তে ভেসে যাচ্ছে। তাই আনাইশা নিজের গা থেকে ওড়নাটা খুলে পায়ে বেঁধে দেয়। এই জামাটা আজকে তাকে মেহরাবে দিয়েছে। তারপর উঠে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই কাটা পা আনাইশা কিছু নাড়াতেই পারছে না। আমি এখন কি কি করব? এই পা নিয়ে তো চলতেই পারছি না। আনাইশা নিজের কাটা পা নিয়ে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশের একটা গাছের নিচে গিয়ে বসে। তার শরীর এখন থরথর করে কাঁপছে। কেন আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি পাপ করেছি যে আমার ভাগ্যটা এত নিষ্ঠুর? বেশ অনেকক্ষণ কেটে গেছে। আনাইশা এই গাছের নিচে বসে আছে বলে ফুল হবে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও আনাইশা কেন জানি মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ঘুমের ভেতর আনাইশা খুব অস্বস্তি হচ্ছে, তাই সে চোখ মেলে তাকালো, আর তাকে যা দেখে তা সে মোটেও প্রস্তুত ছিল না। আনাইশার ভয়ে পানি শুকিয়ে গেছে। মেহরাব বলল, ঘুম কেমন হলো জান? ভালো নাকি আরো ঘুমাবেন আপনি? যদি ঘুম পূর্ণ হয়ে যায় তবে চলুন আমার সাথে। মেহরাবের এমন হিম শীতল কণ্ঠ শুনে আনাইশা
আন্তরাত্মা কেঁপে উঠল। আনাইশা আমতা আমতা করে বলল, আপনি এখানে কি কি কি- কিভাবে আসতে পারলেন? আমি তো এই পুরো শহরটা আমার, আর এই জঙ্গলটাও আমার, তাই আমি যখন ইচ্ছে তখন এখানে আসতে পারি। আনাইশা আশেপাশে তাকায়। সূর্য কখন ঢলে পড়েছে, আশপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। মাঝে মাঝে শিয়ালের আওয়াজও আসছে, যা একদম গা হিম করার মতো। আজ আকাশে বড় চাঁদ উঠেছে, যার আবছা আলো ছড়িয়ে পড়েছে পুরো জায়গা জুড়ে। আলোটা আবছা হলেও মেহরাবের মুখ বোঝা যাচ্ছে। এই অবস্থা আলোয় মেহরাবের ফর্সা মুখটা বেশ ভালোই ফুটে উঠেছে। মেহরাবের মায়াবী চোখগুলো দেখলে যে কেউ ঘরের ভিতরে চলে যাবে। আর আনাইশার বেলাও এর ব্যতিক্রম হয়নি। আনাইশা যেন কিছুক্ষণের জন্য মেহরাবের এই মন কারার রূপের মধ্যে হারিয়ে গেল, কিন্তু পর মুহূর্তে তার মস্তিষ্ক তাকে জানান দেয় তাকে এখনই এখান থেকে পালাতে হবে, নয়তো তার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে যাবে। আয়েশার কিছু না ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে, তবে সে বেমালুম ভুলে গিয়েছে তার পায়ের আঘাতের কথা। সাথে সাথে আয়েশা চিৎকার করে ওঠে, কিন্তু সে থামে না। আয়েশা নিজের আঘাতের কথা ভুলে তার কাটা পা নিয়ে আবার পালাতে শুরু করে, কিন্তু সে ঠিকমতো হাঁটতেও পারছে না। কিন্তু সে নিজের সর্বোচ্চ দিয়ে মেহরাবের সাথে থেকে পালানোর চেষ্টা করছে। পাকাটা নিয়ে চলতে তার খুব কষ্ট হচ্ছে, তবে তার যে এখন হার মানলে চলবে না। আয়েশাকে পালাতে দেখে গার্ডরা তার পিছু করতে যায়, তবে মেহরাব তাদেরকে আটকে দেয়। এই দেখে একজন গার্ড জিজ্ঞাসা করে, বস, আপনি মেয়েটাকে পালাতে দিলেন কেন? মেহরাব একটা বাঁকা হাসি দিয়ে বলে, পালাতে দিও, পালিয়ে যাবে কত দূর? এই জঙ্গলের রাজা আমি, এই জঙ্গলের প্রতিটা কোণা আমার নখদর্পণে। ও যেখানেই পালাক না কেন, ওর শেষ ঠিকানা হব আমি। আয়েশা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে পড়ে। তার পক্ষে এবার সত্যি আর সম্ভব নয়। তার পা যেন এবার অসাড় হয়ে এসেছে, পায়ে যেন তার কোনো শক্তি পাচ্ছে না সে। আয়েশা এবার সত্যি সত্যিই মরে যেতে ইচ্ছা করছে। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমি আর সত্যিই পারছি না। আমি নিজেকে ওই রাক্ষসটার হাতে কিভাবে বাঁচাবো? তখনই মেহেরাব পিছন থেকে বলে ওঠে, তোর নাটক কি শেষ? আর কত নাটক করবি তুই? খুব তো পালানোর চেষ্টা করলি, কি লাভ হলো? শেষে তো এই রাক্ষসটার কাছেই তোকে ধরা দিতে হলো। নিজের পিছনে তো নিজেই মেহরাব জোহরালকে তুই অনেক ঘুরালি, এবার চল। মেহরাবের কণ্ঠ শুনে আয়েশা পিছনে ঘুরে তাকায়। আয়েশা আবার উঠে পালাতে নেবে, এমন সময় মেহরাব তাকে খপ্পরে ধরে ফেলে। মেহরাব খুব শান্ত করে আয়েশার বাহু চেপে ধরে। আয়েশার মনে হচ্ছে যে তার হাতের হাড়গুলো হয়তো এবার ভেঙে যাবে। তুই কি ভেবেছিস আমার থেকে এই মেহরাব জোহরালের থেকে পালানো বুঝি এতই সহজ? তুই যেখানে যাস না কেন, আমি তোকে সেখান থেকেই খুঁজে বের করব। আজকে তুই আমাকে অনেক খাটিয়েছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। চল এবার, অনেক নাটক করেছিস। আয়েশা ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, তবে সে কি আর মেহরাবের শক্তির সাথে পেরে উঠবে? মেহরাবও আর দেরি করে না, আয়েশাকে কোলে তুলে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি আপনার সাথে যাব না, আমাকে ছাড়ুন। আপনার মতো মানুষরূপী জানোয়ারের সাথে যাওয়ার থেকে মরে যাওয়াও ভালো। আমাকে ছাড়ুন। মেহরাব আয়েশার দিকে তাকিয়ে বলে, মরে যাওয়া বুঝি এতই সহজ? আমি তো আগেও বলেছি, আর এখনো বলছি, আমি তোকে এত সহজে মরতে দেব না। তুই মরে গেলে তো সব শেষ। আপনি মানুষটা একটা জানোয়ার, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আয়েশা ছাড়া পাওয়ার জন্য মোছরামুছি করছে, সাথে মেহরাব শক্ত বুকে কিল ঘুষি মারছে। মেহরাবের বুকে শক্ত কিল ঘুষি মারছে। এতে মেহরাবের রাগের পায়রা থরথর করে বাড়ছে, বই কমছে না। তা চুপ করে আছে। সে আয়েশাকে কোল থেকে নিয়ে গাড়ির কাছে যায়। হাইওয়ের উপরে একটা কালো মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার পিছনে আছে 4 থার। মেহরাব গাড়ির কাছে গিয়ে দরজা খুলে আয়েশাকে কোল থেকে জোর করে গাড়ির ভিতরে ছুঁড়ে মারে। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। সে খুব জোরে জোরে ড্রাইভ করতে লাগে, যেন নিজের সব রাগ সে ড্রাইভ করে উঠাচ্ছে। এত জোরে গাড়ি চালানো, সিট বেল্ট না বাঁধা আয়েশা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছ না। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর এইভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আয়েশার কোনো প্রশ্নে মেহরাব কোনো উত্তর দিচ্ছে না। সে 1 মিনিট ড্রাইভ করছে। এত জোরে ড্রাইভ করার ফলে মেহরাব খুব তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছে যায়। বান্দরবনের সোনাঝর ভ্যালির সবচেয়ে উঁচু ঢালে মেঘের উপরে দাঁড়িয়ে আছে আলিশান জেহরাইলের ম্যানশন। কালো কাঁচ আর সাদা মার্বেলের মিশেলে তৈরি ম্যানশনটা দূর থেকে চোখে পড়ে, যেন পাহাড়ের বুক চিরে বসানো কোনো নিষিদ্ধ রাজমুকুট।
প্রবেশপথে বিশাল লোহার গেট, যা খোলা শুধুমাত্র মেহেরাবের আদেশে। গেট দুপাশে সদস্য পাহারা, ক্যামেরার লাল আলো অন্ধকারও জেগে আছে। পাথরের রাস্তা সরাসরি উঠে গেছে ম্যানশনের সামনে, যেখানে সরাসরি বিলাসবহুল গাড়ি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ম্যানশনের ভিতরটা একদম শান্ত, যেখানে বিরাজ করছে একরাশ নিস্তব্ধতা। বিশাল কাছেল দেওয়ালের উপরে ঘন জঙ্গল, কিন্তু সেই জঙ্গলও যেন এই বাড়ির নিয়ন্ত্রণে বন্দী। এখানে বাতাসও অনুমতি নিয়ে ঢোকে। এই ম্যানশন শুধু থাকার জায়গা না, এটা মেহেরাবের সাম্রাজ্যর ছোট্ট এক টুকরো বহিঃপ্রকাশ মাত্র। এই ম্যানশন যেন একটা গোলক ধাঁধা, যে এখানে একবার ঢুকবে সে হারিয়ে যেতে বাধ্য। রাজকীয় গেট পেরিয়ে মেহেরাবের গাড়ি প্রবেশ করে জেহরায়েল ম্যানশনে। সকল গার্ড মেহেরাবকে ভিতরে আসতে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। মেহেরাবের গাড়ি এসে থামে ম্যানশনের মূল ফটকে। মেহেরাব গাড়ি থেকে বের হয়ে মুখে গম্ভীর্য ভাব নিয়ে গাড়ির ওপর পাশে যায়। গাড়ির দরজা খুলে আনাইশাকে টেনে হিঁচড়ে বের করে গাড়ি থেকে। আমাকে ছাড়ুন, আমি যাব না, আমার হাতটা ছাড়ুন। মেহরাব কিছু বলে না। সে টেনে আনাইশাকে নিয়ে যেতে চায়, কিন্তু আনাইশা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেহরাব আবার আনাইশার হাত ধরে টানতে থাকে, কিন্তু এবার আনাইশা নিচে বসে পড়ে। মেহরাবের রাগ এখন সস্তম আকাশে পৌঁছে গিয়েছে। সে চেয়াল শক্ত করে আনাইশার দিকে তাকায়, তারপর তাকে পাজা কোলা করে তুলে গটগট করে ম্যানশনের ভিতরে প্রবেশ করে। আনাইশা রীতিমতো ছটফট করছে মেহরাবের কোলে, সাথে কিল ঘুষি তো আছেই। চলতে চলতে হঠাৎই মেহরাব থেমে যায়। আনাইশা এখনো ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আনাইশা থেমে যায়। কানে ভেসে আসে গুলির শব্দ। আনাইশা সেই দিক ফিরে তাকাতেই দেখতে পায় মেহরাব একটা গার্ডকে শ্যুট করেছে, আর সেই গার্ডটা মাটিতে লুটিয়ে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সবাই তো ভয়ে তটস্থ হয়ে যায়, কেউ আর মাথা তুলে তাকানোর সাহসও পাচ্ছে না। মেহরাবের চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে। এই কে, কোথায় আছিস? এটাকে নিয়ে আমার স্পেশাল রুমে যা। এর খুব ভালো খাতির যত্ন করবো আমি, আর আমি না আসা পর্যন্ত যেন এ না মরে যা। নিয়ে যা। বলে মেহেরাব আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে গিয়ে একদম কর্নারের রুমে ঢুকে পড়ে মেহেরাব। রুমে ঢুকে মেহেরাব আনাইশাকে ছুঁড়ে মারে বেডের উপর। এমনভাবে আনাইশাকে বেডের উপরে ছুঁড়ে মারে যে মনে হচ্ছে কোনো ময়লা সে ডাস্টবিনে ফেলছে। আর আনাইশা বেডে পড়ে মৃদু চিৎকার করে ওঠে। বেডটা নরম হলেও তার শরীরে কাটা ঘাগুলোতে এখনও ঠিক হয়নি। হালকা বাতাস লাগলেও জ্বালা করে ওঠে। আর সেখানে মেহরাব তাকে এভাবে ছুঁড়ে মারছে, তাতে পুরনো আঘাতগুলো বারবার তাজা হয়ে উঠেছে। খুব তো উড়ছিলি, নেই এখন ওর। ও, উড়বি কিভাবে? এবার তো আমি তোর ওড়ার জন্য ডানাটাই ছিঁড়ে ফেলবো। শয়তানি হাসি দিয়ে মেহরাব আনাইশার দিকে এগোতে শুরু করে। মেহরাবকে এগোতে দেখে আনাইশা পিছোতে থাকে। এক পর্যায়ে মেহরাব আনাইশার অনেক কাছে চলে আসে। তোর কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। এবার তোর সব শেষ করে দেব আমি, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। মেহরাব তো কথা বলতেই ব্যস্ত, আর আনাইশা এই সুযোগ নিয়ে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়, আর বেড থেকে নেমে একটা ফ্লাওয়ার ব্যাচ হাতে তুলে নেয়। একদম কাছে আসবেন না আমার, না হলে আজকেই আপনার শেষ দিন হবে। মেহরাব আনাইশার কথায় হেসে দেয় আর বলে। শেষ দিন আমার হবে নাকি তোর সতীত্বের? মেহরাবের কথা শুনে আনাইশার সারা শরীর কেঁপে ওঠে। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কাটা জায়গাটাতে খুব ব্যথা আর জ্বালা করছে। আনাইশা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মেহরাব বেড থেকে উঠে আনাইশার দিকে এগিয়ে আসতে থাকে। মেহরাব আনাইশার দিকে যত এগিয়ে আসছে আনাইশার হাত পা ততই কাঁপছে। আনাইশা কাঁপা কাঁপা গলায় বলে, এগোবেন না, হ্যাঁ, একদম জানে মেরে দেবো। আগে তো কাঁপাকাঁপি বন্ধ কর, তারপর না হয় আমাকে জানে মারিস। বলতে বলতে মেহরাব আনাইশার কাছে চলে আসে। আনাইশা ফ্লাওয়ার বাসটা হাতে নিয়ে মেহরাবকে আঘাত করতে যাবে, তার আগে মেহরাব আনাইশার হাত ধরে ফেলে। আনাইশার হাতের কাটা জায়গা খুব জোরে চাপ দেয় মেহরাব। এতে আনাইশার হাত থেকে ফ্লাওয়ার ভাসটা পড়ে যায়, সাথে সাথে ফুলের ভাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আনাইশার হাতে চাপের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এবার আনাইশা চিৎকার দিয়ে ওঠে। কেমন লাগছে আনা?
আর একটু চেপে ধরবো নাকি? আনিশা ছলছল নয়নে মেহেরাবের দিকে তাকায়, তারপর বলে, আমাকে প্লিজ ছেড়ে দিন। কেন আমার সাথে এমন করছেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো চাই যে তুই কষ্ট পা, এতটা কষ্ট পা তুই যতটা কষ্ট ছোট থেকে আমি সহ্য করে এসেছি। আমার কষ্টের কাছে তোর কষ্ট তো কিছুই না। তোর খুব কাছের একটা মানুষ আমার সর্বোচ্চ শেষ করে দিয়েছে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ করেছে একজন, কিন্তু শাস্তি পাবি তুই, কারণ তোর কষ্টগুলোই তো তার কাছে বেশি হৃদয় বিদারক হবে। একটা মায়ের কাছে তার সন্তানের কষ্টটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়। মেহেরাব হাত চেপে ধরায় আনাইশার হাত দিয়ে আবারও রক্ত পড়তে শুরু করে। মেহেরাব এবার আনাইশাকে টেনে বেডের উপর ফেলে দেয়। হাত দেরি না করে আনাইশার উপরে উঠে পড়ে। মেহেরাব আনাইশার দু হাত বেডের সাথে পিন করে দেয়। আনাইশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, হাত পা ছুটছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সে যতই ছাড়া পাওয়ার চেষ্টা করছে, মেহেরাব তাকে আরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। মেহরাব এক হাত দিয়ে আনাইশার দু হাত চেপে ধরছে, আর অন্য হাত দিয়ে আনাইশার মুখে স্লাইড করছে। আনাইশার শরীর থেকে খুব মিষ্টি একটা স্মাইল আসছে, যেটা মেহরাবকে আনাইশার প্রতি আরো আসক্ত করে তুলছে। মেহরাব মাতাল কণ্ঠে বলে, না না, তুই তো পুরাই সো হট। এত সুন্দর কবে হলি? তবে কি বলতো, তোর এই রূপ দিয়ে না তুই আমার এই পাষাণ হৃদয়টাকে গলাতে পারবি না। কিন্তু আমি চাই তোর এই রূপ শুধু আমার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, কারণ তুই এখন আমার জিনিস। আর আমি চাই না কেউ আমার জিনিস দেখুক। বাইরের কেউ যদি তোর এই রূপ দেখতে পায়, তাহলে তাকে তো শেষ করবই, সাথে তোকেও উচিত শিক্ষা দেবো। মেহরাব এতক্ষণ আনাইশাকে ঠিক সেইভাবে খেয়াল করেনি, তবে সে এখন আনাইশাকে খুব গভীরভাবে খেয়াল করেছে। আনাইশাকে দেখে মেহরাব যেন একটা ঘরের মধ্যে চলে গিয়েছে। হালকা বাদামি রঙের চোখের মণিগুলো তার এই ফর্সা মুখের সাথে খুবই মানিয়েছে। চোখের এই কালো ঘন পাপড়িগুলো তার চোখ দুটোকে আরো মায়াবী করে তুলেছে। আনাইশার এই মায়াবী চোখ জোড়া এখন জ্বলে টয়টম্বুর, কিছু কিছু জায়গা লাল হয়ে আছে অতিরিক্ত কান্না করার ফলে। আনিশার চিকন ঠোঁট জোড়া দেখে মেহরাব যেন আরো বেসামাল হয়ে পড়ে। মেহরাব নিজে অনেক আটকানোর চেষ্টা করেছে নিজেকে, তবে আনাইশার রক্ত জবার নেই ঠোঁট জোড়া যেন তাকে আরো কাছে ডাকছে। সে বেশি কিছু না ভেবে আবার আনাইশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। মেহরাব নিজের টমাটে ঠোঁট দিয়ে আনাইশার গোলাপের পাপড়ির নেই কমল ঠোঁট জোড়া চুষে নিতে থাকে। এমন সময় মেহরাব খুব রুডলি আনাইশার ঠোঁট জোড়া কামড়াতে লাগলো, যার জন্য আনাইশার ঠোঁট কেটে যায় আর রক্ত পড়তে শুরু করে। এতে যেন মেহরাব আরো কন্ট্রোললেস হয়ে ওঠে। আনাইশা কান্না করছে ছাড়া পাওয়ার জন্য। আনাইশা অনেক কষ্টে মেহরাবের থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নেয়। মেহরাব তার ঠোঁট চেপে ধরায় ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। আনিশা বারবার মেহরাবকে নিজের হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, তবে তার এই রোগা শরীর নিয়ে কি আর এইরকম বলিষ্ঠ দেহের অধিকারীর সাথে পেরে ওঠে? আনিশা বৃথা চেষ্টা করছে মেহরাবকে তার উপর থেকে সরানোর, তবে সে মেহরাবকে এক চুলও নড়াতে পারছে না। মেহরাব আস্তে আস্তে আনাইশার ওপরে হাড়ুডুডো হয়ে ওঠে। আনাইশা এগুলা সহ্য করতে পারছিল না। নিজের চোখের সামনে তার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তবে সে কিছুটাই তো আটকাতেই পারছে না। আনিশা শেষে আর নিতে না পেরে জ্ঞান হারায়। আনিশা জ্ঞান হারিয়েছে প্রায় 3 ঘন্টা হতে চলল, তবে মেহরাব এখনো তার শরীরে পশুর মতো খুবলে খাচ্ছে। আনাইশার সারা শরীরে অত্যাচারের দাগ, যেখান দিয়ে রক্ত পড়ছে। এতে একে তো আগের আঘাতগুলোই এখনো ঠিক হয়নি, তার উপর মেহরাব তার শরীরের উপর যা অত্যাচার চালিয়েছে, তাতে শরীরের ক্ষতগুলো আরো তাজা হয়ে উঠেছে। পুরো বেডে এখন ছিটে ছিটে রক্ত ভিজে গিয়েছে। মেহরাব এবার হুঁশে আসে। সে আনাইশাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তার ভিতরে যেন কোনো অনুশোচনা নেই যে সে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, কারণ সে তো এখন প্রতিশোধের নেশায় অন্ধ। সে তো খালি অপেক্ষা করছে কবে সে নওরিন খানকে আনাইশার কষ্টগুলো দেখাতে পারবে, আর নওরিন খানকে নিজের চোখের সামনে তার প্রাণপ্রিয় মেয়ের জন্য ছটফট করতে দেখবে। আনাইশা নির্জীব হয়ে বেডের উপরে পড়ে রইল। চোখগুলো বন্ধ থাকলেও তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। মেহরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে।
আনাইশার এখনো কোনো জ্ঞান নেই। মেহরাব আনাইশার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু আনাইশার কোনো হেলদোল নেই। মেহরাব আনাইশার গালে হালকা করে চাপড় মারে, কিন্তু আনাইশার থেকে কোনো রেসপন্স পায় না। মেহরাব আনাইশার মুখে বেশ কয়েকবার পানির ছিটা দেয়, তাও কোনো লাভ হয় না। এবার মেহরাব আনাইশার পালস চেক করে, সেটা খুব ধীরে ধীরে চলছে। মেহরাব দেরি না করেই ডক্টরকে কল করে। কিছু মেড এসে আনাইশাকে ক্লিন করে দেয়। ডক্টর এসে আনাইশাকে দেখে ভয় পেয়ে যায়। তিনি আনাইশাকে চেক করে অনেক ভয়ে ভয়ে বলেন, স্যার, ম্যামের অবস্থা ভালো লাগছে না। ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে গেলে ভালো হয়। ওনার অবস্থা ক্রিটিক্যাল লাগছে আমার কাছে। না, ওকে হসপিটালে নেওয়া যাবে না। যা যা দরকার হয় এখানেই নিয়ে আসবো, কিন্তু ওকে হসপিটালে নেওয়া যাবে না। আপনার যা যা লাগবে লিখে মেয়ের হাতে দিয়ে দিন, আমার লোকেরা গিয়ে নিয়ে আসবে। কিন্তু স্যার, একটু বুঝুন, এইখানে সব কিছু আনা তো সম্ভব নয়। আর ওনার অবস্থাও ভালো মনে হচ্ছে না। হার্টবিট খুবই স্লো। এমন একটা অবস্থায় বাড়িতে রাখলে ম্যামের ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। মেহরাব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে। ঠিক আছে, আমি ওকে এক্ষুনি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। বলে মেহরাব আনাইশার কাছে গিয়ে তাকে কোলে নিয়েই বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। মেহরাবের পেছন পেছন ডক্টরও বের হয়ে যান। আনাইশাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। 10 মিনিট হয়েছে। তখনও ভিতর থেকে একজন ডক্টর বের হয় আর মেহরাবকে বলে। স্যার, মেহরাব ফোন থেকে মুখটা সরিয়ে ডক্টরের দিকে তাকিয়ে বলে, যা বলার তাড়াতাড়ি বলুন। স্যার, আমাদের ইমার্জেন্সি ব্লাড লাগবে। হ্যাঁ, তো আমাকে কেন বলছেন? দিন ওকে ব্লাড। আসলে স্যার, ওনার ব্লাড গ্রুপটা খুব রেয়ার। আর এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপ রক্ত নেই। নেই মানে কি? ও নেগেটিভ ব্লাড গ্রুপ ম্যামের। আর এই ব্লাড গ্রুপটা প্রায় সময় পাওয়া যায় না। আর এই রাতের বেলা তো আরোই পাওয়া যাবে না। মেহরাব আনাইশার ব্লাড গ্রুপ ও নেগেটিভ জানার পর কিছুটা চমকে যায়। ডক্টরের কথায় সে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। তাড়াতাড়ি কিছু করা না গেলে ম্যামকে বাঁচানো সম্ভব হবে না। মেহরাব কিছু না ভেবেই চাল শক্ত করে বলে ওঠে, আমার ও একই ব্লাড গ্রুপ, আমারটাই নিয়ে নিন, কিন্তু ওকে আমার জীবিত চাই। কথাটা যেন মাথায় থাকে। বলেই মেহরাব ব্লাড দিতে যাবে এমন সময় একজন নার্স এসে বলে, ম্যাম, ব্লাডের ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু কিন্তু কি? ম্যামের হার্টবিট পাওয়া যাচ্ছে না। থেকে থেকে হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। সে কি, তাড়াতাড়ি চলো। বলে ডক্টর আর নার্স ভিতরে চলে যায়। ডক্টররা অনেকভাবে চেষ্টা করেছে আনাইশার হার্টবিট পাওয়ার, কিন্তু একবার তার হার্টবিট আসছে তো একবার চলে যাচ্ছে। এমনিতে আনাইশার ফুসফুসে একটু সমস্যা আছে, যার ফলে তার এমন হচ্ছে। যখন কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন আনাইশাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। বেশ কয়েকবার ইলেকট্রিক শক দেওয়ার পর আনাইশার হার্টবিট ঠিক মতো পাওয়া যায়। আনাইশাকে এখন কেবিনে দেওয়া হয়েছে, তবে তার এখনও জ্ঞান ফিরেনি। মেহরাব সেই রাত থেকে এখানেই আছে, তার গাটাও হসপিটালের বাইরে আছে। বসে থাকতে থাকতে মেহরাবের চোখ দুটো একটু লেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ তীব্র মাথা ব্যথায় তার ঘুম ভেঙে যায়। মেহরাব 2 হাত দিয়ে তার মাথা চেপে ধরে। মেহরাব মাথা চেপে ধরেই উঠে দাঁড়ায়। উঠে দাঁড়াতেই মেহরাব একটা নার্সের সাথে ধাক্কা খায়, যার ফলে নার্সের হাত থেকে জিনিসপত্রগুলো পড়ে যায়। নার্সটা তো ভয়ে কাঁপতে কাঁপতে বলে, সরি স্যার, আমি খেয়াল করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর কোনো দিনও এমন ভুল হবে না। নার্স নিজের মতো কথা বলে চলে যাচ্ছে, কিন্তু মেহরাব তার কথা শোনার মতো অবস্থায় নেই। সে তীব্র মাথা ব্যথার জন্য চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। নার্সের সামনেই হঠাৎ করে মেহরাব মেঝেতে লুটিয়ে পড়ে। নার্সটি বেশ অবাক হয়ে যায় মেহরাবকে এইভাবে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে। সে তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়দেরকে ডেকে এনে মেহরাবকে একটা কেবিনে নিয়ে যায়। এরপর ডক্টর নাবিল নওশাদকে বলে। মেহরাব ধীরে ধীরে চোখ খুলতেই সামনে মিস্টার নাবিল নওশাদকে দেখতে পায়। মেহরাব উঠে বসে। মিস্টার নাবিল বলে ওঠে। মেয়েরা, তুমি ঠিক আছো তো? মেহরাব মাথাটা ধরেই বলে, হ্যাঁ আঙ্কেল, হঠাৎ করেই মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। তার চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। তোমাকে তো আমি ট্রিস্ট নিতে বারণ করেছিলাম। ছোট থেকেই তো তোমার এই প্রবলেমটা আছে। নিজের শরীরের ওপর টর্চার করে আবার বন্ধ করো। এইভাবে চলতে থাকলে কিন্তু ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে তোমার। মেহরাব মিস্টার নাবিলের কথা শুনে তাচ্ছিল্য হেসে বলে, কী বা হবে? বড়জোর মৃত্যু। মেয়েরা,
বলে একটা মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে মেহেরাবের কাছে আর তাকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরায় মেহেরাব কিছুটা হতভম্ব হয়ে যায়। মেয়েটা মেহেরাবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মেহরাব, তুমি এমন কেন বলো তো? একদমই নিজের খেয়াল রাখো না, এতটা বেখেয়ালি কেন তুমি? মেহেরাবের বেশ অস্বস্তি হচ্ছে তাকে এইভাবে জড়িয়ে ধরায়। মেহেরাব নিজের গলা থেকে মেয়েটার হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ভুরু কুঁচকে বলে, হুম। ফাইজা যখন তখন এভাবে জড়িয়ে কেন ধরো বলো তো? আমার একদমই এসব পছন্দ নয়। এরপর থেকে আমার থেকে দূরে থাকবে। কতবার বারণ করেছি তোমাকে যে আমার কাছে আসবে না, তাও কেন কথা শোনো না? মেহেরাবের এমন কঠিন স্বরে কথা বলায় ফায়জার চোখে পানি চলে আসে, যেটা মিস্টার নাবিলের চোখ এড়ায় না। মিস্টার নাবিল চাল শক্ত করে ফায়জাকে বলেন, ফাইজা, দেখছো না এখানে আমি আছি? যাও, চলে যাও এখান থেকে। ড্যাড, তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো? বেশি কথা না বলে বের হও এখান থেকে। মেহরাব কি বলছে শুনলে না? যাও এখন এখান থেকে। কিন্তু ড্যাড, ফাইজা প্লিজ যাও এখান থেকে, ভালো লাগছে না এত কথা বলতে। মেহরাব রীতিমতো বিরক্ত হচ্ছে ফায়জার উপস্থিতিতে। ফায়জা নিজের বাবার দিকে তাকায়। মিস্টার নাবিল চোখের ইশারায় ফায়জাকে কেবিন থেকে বের হয়ে যেতে বলে। ফায়জাও আর দেরি করে না, নিজের চোখের পানি মুছে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হওয়ার আগে একবার মেহরাবের দিকে তাকায়। মেহরাবের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। ফায়জার এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। মিস্টার নাবিল এবার মেহরাবের উদ্দেশ্যে বলে, মেহরাব, কিছু মনে করো না, আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তো, তাই এমনটা করে ফেলে। ও ভালোবাসলে কি হবে? আমি তো ওকে একদমই ভালোবাসি না। আমি কতবার তো বলেছি। আর ওর এভাবে হুটহাটে এসে আমাকে জড়িয়ে ধরা আমার একদমই পছন্দ হয় না। আপনি দয়া করে ওকে বারণ করেন। মেহরাবের কথায় মিস্টার নাবিল একটু চটে যান, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে বিষয়টাকে ঘুরিয়ে নিয়ে বলো, আচ্ছা বাদ দাও। মেহরাব, বলছিলাম যে ওই মেয়েটাকে, মানে একটা মেয়েকে নাকি তুমি হসপিটালে নিয়ে এসেছিলে, ও কে হয় তোমার? মেহরাবের এতক্ষণে আনাইসের কথা মনে পড়ে। সে বেড থেকে নেমে কেবিন থেকে বের হতে যাবে, এমন সময় মিস্টার নাবিল বলে ওঠে। বললে না তো মেয়েটাকে? মেহরাব চাল শক্ত করে বলে, একটা বেশ্যার মেয়ে। মেহরাব কেবিন থেকে বের হয়ে যায়। মেহরাবের কথা শুনে মিস্টার নাবিল বেশ অবাক হয়ে যান। মিস্টার নাবিল নৌশাদ শেহরিয়া জেহরার মানে মেহরাবের বাবা ছোটবেলার বন্ধু। ওনার 2 সন্তান, বড় ছেলে ফারদিন নওশাদ আর ছোট মেয়ে ফাইজা নওশাদ। ফাইজা নওশাদকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে মিস্টার নওশাদের স্ত্রী হাবিবা নওশাদ দুনিয়ার মায়া ত্যাগ করে। ফারদিন আর মেহরাব ছোট থেকে খুব ভালো বন্ধু। ছোট থেকেই তারা একসাথে বড় হয়েছে। মেহরাব আনাইসার কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আনাইসার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। চারপাশটায় কেমন যেন নিস্তব্ধতায় ঘিরে আছে। শুধু মেনশনের বিপ বিপ শব্দ ভেসে আছে মেহরাবের কানে। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখনও বেঘরে ঘুমাচ্ছে আনাইসা। আনাইসার মুখখানা বেশ শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে গত রাত ঠিক মতো ঘুমায়নি সে। মেহরাব আনাইসার কাছে যায়। আনাইসা ঘুমাচ্ছে ঠিক, কিন্তু তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হয়তো সেই কালো রাতের ঘটনাগুলো সে স্বপ্ন দেখেছে। মেহরাব আনাইসার চোখ দুটো মুছিয়ে দেয়। মেহরাব বুঝতে পারে আনাইসার জ্বর উঠেছে, গাটা বেশ গরম হয়ে আছে। কেবিনে থাকা নার্সের উদ্দেশ্যে মেহরাব বলে ওঠে, ডক্টর কোথায়? ওকে আমি নিয়ে যাব, তাড়াতাড়ি ডক্টরকে ডাকুন। নার্স তো মেহরাবের কথা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেই তো আনিশাকে কেবিনে দেওয়া হলো, আর এখনই মেহরাব তাকে নিয়ে যেতে চাইছে। আর তার উপর আবার মেয়েটার বেশ জ্বরও উঠেছে। কিন্তু নার্স মেহরাবের মুখের উপর কিছুই বলে না। মেহরাবের রাগ সম্পর্কে কিছুটা আন্দাজ তারও আছে। নার্স বলে ওঠে, স্যার, আমি ডক্টরকে ডেকে আনছি, আপনি ওনাকেই জিজ্ঞেস করে নিন। বলেই নার্সটি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কেবিন থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর একজন ফিমেল ডক্টর কেবিনে প্রবেশ করেন। স্যার, ওর জ্ঞান কখন ফিরবে? ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো, ঘন্টা খানেক লাগতে পারে জ্ঞান ফিরতে। এখন কি অবস্থা? আসলে স্যার, ওনার বয়সটা তো কম, আর এই কম বয়সে এতটা চাপ উনি নিতে পারেননি। উনি এরকম ট্রমার মধ্যে আছেন, যার জন্য বেশি জ্বরও উঠেছে, আর তাড়াতাড়িও ওনার একটু শ্বাসকষ্ট সমস্যাও আছে। তাই আর কি বলছিলাম যে ওনাকে কালকে নিয়ে গেলে ভালো হয়। আমরা ওনাকে আজকের দিনটা অবজারভেশন রাখতাম। তার কোনো দরকার নেই। ওকে আমি এক্ষুনি নিয়ে যেতে চাই। আর বাকি যা ট্রিটমেন্ট আছে ওইগুলো বাড়িতে গিয়ে করব।
বলে মেহরাব। আনাইশার বেডের কাছে গিয়ে ডক্টরের দিকে তাকিয়ে বলে। এগুলো সব খুলে দিন। ডক্টরও আর দেরি না করে আনাইশার মুখ থেকে অক্সিজেন মাস্ক আর হাতের ক্যানেলা খুলে দেয়। মেহরাবের মুখের ওপর তাদের কথা বলার কারো ক্ষমতাই নেই। মেহরাব দেরি না করে আনাইশাকে পাজা কোলা করে তুলে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধরনের বুকে নেমেছে আরও একটা রাত। পুরো মেহরাব ম্যানশন কালো অন্ধকারে ডুবে আছে। চারপাশে পরিবেশে অদ্ভুত এক গুমট ভাব। বাতাসও যেন ভারী হয়ে গেছে। চলাচল করতে কষ্ট হচ্ছে তার। মেহরাব কাউচে হেলান দিয়ে বসে আছে। সামনে সেন্টার টেবিলে সাজানো আছে বাহারি নামি দামি মদের বোতল। দেখে মনে হচ্ছে যেন কোনো এক মদের দোকান। একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে মেহরাব, সাথে তো সিগারেট আছেই। একটা গ্লাস শেষ হতে না হতে আরেকটা গ্লাস ঢালছে। পুরো রুমে এখন শুধু সিগারেটের বিষাক্ত ধোঁয়া আর অ্যালকোহলের গন্ধে মাখামাখি। এত বিদঘুটে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এখানে 2 মিনিটও টিকতে পারবে না। কিন্তু মেহরাব, সে তো স্বাভাবিক নয়, তাই হয়তো ঘন্টার পর ঘন্টা এভাবে সে কাটিয়ে দিতে পারছে। এটাই তার জীবনের অংশ। বছরের পর বছর এভাবেই তো তার জীবনটা কাটছে। ধরনীর বুকে অন্ধকার নামার সাথে সাথে তার জীবনও অন্ধকার নেমে আসে। বছরের পর বছর মেহরাব ডুবে আছে এই মিশ কালো অন্ধকারে। আর এই অন্ধকারের গভীরতা এতটাই যে কোনো আলো সেখানে পৌঁছাতে পারবে না। এক হাতে অ্যালকোহলের গ্লাস আর অন্য হাতে সিগারেট। একবার গ্লাসে চুমুক দিচ্ছে আর একবার বুক ভরে সিগারেটের বিষাক্ত ধোঁয়া টানছে নিজের ভেতর। সাথে স্মরণ করছে তার সেই ভয়ঙ্কর অতীত। মেহরাবের অতীতটা এতটাও ভয়ঙ্কর যে মৃত্যুর আগ পর্যন্ত তা ভোলা তার পক্ষে সম্ভব নয়। হঠাৎ হঠাৎ সকল নীরবতা ভেঙে ঢোকা পড়ে দরজায়। মেহরাব জড়ানো কণ্ঠে বলে। কে? স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। ওকে যাও। মেহরাবের কথা শুনে মেয়ের চলে যায়। মেহরাব আরও এক গ্লাস অ্যালকোহল রেডি করে খেয়ে নেয়। এরপর একটা সিগারেট ধরিয়ে আনাইশা যে রুমে আছে সেই রুমের দিকে পা বাড়ায়। আনাইশার জ্বরটা এখন আর নেই, তবে শরীরের প্রতিটা কণায় ব্যথা ঠিকই আছে। আর থাকবে নাই বা কেন। এই ব্যথা কমানোর জন্য মেহরাব তো তাকে কোনো ঔষধে খেতে দেয়নি। মেহরাব তো চায় আনাইশা ব্যথায় ছটফট করুক, সে কষ্ট পাক। তার কষ্টগুলো যে মেহরাবকে প্রশান্তি দেয়। আনাইশা চুপচাপ অপর দিকে ফিট করে শুয়ে আছে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কাঁদতে কাঁদতে চোখগুলো লাল হয়ে গিয়েছে। হঠাৎ তার ঘাড়ে জ্বালা করতে শুরু করে। মনে হচ্ছে কেউ জ্বলন্ত কিছু তার ঘাড়ে চেপে ধরেছে। সিগারেটের একটা বিদঘুটে গন্ধ ভেসে আসে আনাইশার নাকে। সাথে সাথে কাশি উঠে যায়। আনাইশা আর শুয়ে থাকতে পারে না, ধরপড়িয়ে উঠে বসে আর নাক চেপে ধরে। আনাইশা উঠে বসতে দেখতে পায় মেহরাব তার দিকে নেশাক্ত নয়নে তাকিয়ে আছে। মেহরাবের চোখ দুটো লাল বরণ হয়ে আছে। অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার ফলে এমনটা হয়েছে। মেহরাব সিগারেটের ধোঁয়া টেনে আনাইশার মুখের কাছে এসে ছাড়ে। এতে তো অ্যালকোহলের একটা কড়া গন্ধ আছে আনাইশার নাকে, যার জন্য তার পেটের নাড়িভুড়ি পাকিয়ে বমি আসতে চাইছে। কিন্তু সে যে অনেক কষ্টে সেটা চেপে রেখেছে। তার উপর মেহরাব তার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এবার আর আনাইশা সহ্য করতে না পেরে মেহরাবের গায়ে বমি করে দেয়। আনাইশার গায়ে বমি করে দেওয়ার মেজাজটা একদম বিগড়ে যায় মেহরাবের। মেহরাব আনাইশার হাত ধরে বেড থেকে নামিয়ে তাকে একটা চড় বসিয়ে দেয়। এতে এত জোরে চড় মারে যে আনাইশার ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। সাথে মাথাটাও কেমন একটা চক্কর দিয়ে ওঠে। তাল সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। এই ছেলেটাকে কি করলি? এটা তুই? তোর কোনো রকম সেন্স নেই নাকি? গায়ে কেন বমি করলি? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কমন সেন্স কোথায় থেকে আসবে? ছিলিস তো পতিতালয়। পতিতাদের আবার কোনো কমন সেন্স থাকে নাকি? বেশ্যা মেয়ে কোথাকার। এত ড্রিঙ্ক করার পরও মেহরাব নিজের সেন্সে ছিল, কারণ সে প্রতিদিন এভাবে ড্রিঙ্ক করে। মেহরাবের কথাগুলো শুনে আনাইশার গলা ক্রমশ ভারী হয়ে আসে।
ইতিমধ্যে হকি যুগলেও ভিড় জমিয়েছে জলরাশিরা। মেহরাব আনাইশাকে একটা লাথি মেরে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব বের হয়ে যেতেই আনাইশা ওয়াশরুমে চলে যায় নিজেকে পরিষ্কার করতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে আনাইশার নিজের কান্না ধরে রাখতে পারে না। সে আবারও ডুকরে কেঁদে ওঠে। মেহরাব তাকে খালি সেই তকমাগুলোই দিচ্ছে যেগুলো আদতেও তার সাথে যায় না। উনি আমাকে কেন বারবার বেশ্যা বলেছেন? আমি তো এমন নই। কিন্তু তৎক্ষণে আনাইশার চোখে পানি নিয়ে তাচ্ছিল হেসে বলে, না, উনি তো ঠিকই বলেছেন। আমি তো বেশ্যাই। কাল অবধিও আবার এই দেহখানা পবিত্র ছিল, কিন্তু আজকে আমার শরীরের প্রতিটা কোণায় অপবিত্রের চিহ্ন রয়েছে, যেগুলো হয়তো সারা জীবন আমার শরীরে থাকবে না, কিন্তু মনে তো থাকবে। কিভাবে আমি মুক্তি পাবো এই অভিশপ্ত জীবন থেকে? কিভাবে? বলে আবারও কাঁদতে লাগে আনাইশা। সে বেডের এক পাশে নিচে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। তার নিজের বলতে তো আর কিছুই রইল না এখন। সব কিছু হারিয়ে এখন সে নিঃস্ব হয়ে গিয়েছে। এত চেষ্টা করলো নিজেকে বাঁচানোর, কিন্তু ফল শূন্য হয়ে দাঁড়ালো। কিভাবে সে এই শরীর নিয়ে বেঁচে থাকবে? আল্লাহ, আমার মৃত্যু কি তুমি লেখনি? কেন এখনো বাঁচিয়ে রেখেছো আমায়? এক জাহান্নাম থেকে বের করে আরেক জাহান্নামে কেন দিলে আমায়? কবে মুক্তি পাবো এই অভিশপ্ত জীবন থেকে? আর কত পরীক্ষা নেবে তুমি? আর কত? কি পাপ করেছি আমি যে এইভাবে আমাকে শাস্তি দিচ্ছ? তোর মুক্তি নেই এই অভিশপ্ত জীবন থেকে। তোর বাবা মাই তোকে ঠেলে দিয়েছে এই জীবনের দিকে। তোর বাবা মায়ের করা পাপের এখন ফল তুই শাস্তি ভোগ করবি। মেহরাবের এমন হিংস্র কণ্ঠ শুনে আনাইশা মুখ তুলে তাকালো। মেহরাব চাল শক্ত করে দাঁড়িয়ে আছে। মেহরাবকে দেখে আনাইশা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। আনাইশা কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে একেবারে মেরে ফেলছেন না কেন? এইভাবে বাঁচিয়ে রাখার কি মানে হয়? শেষ করে দিন না, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য তো তোকেই করতে হবে। এতটুকুতেই হাঁপিয়ে যাচ্ছিস? আমার সাথে, আমার পরিবারের সাথে যা যা হয়েছে সেটা যদি তোর সাথে হতো তাহলে তো কবেই মরে যেতিস। তোর বাবা, তোর মা আমার সাথে যে অন্যায় করেছে তার ফল তো তোকে ভোগ করতেই হবে। তোর বাবা কোনো জানোয়ারের চেয়ে কম কিছু ছিল না। তার তো মা, সে তো একটা বেশ্যা। স্বামী থাকতেও দিনের পর দিন পরপুরুষের সাথে রাত কাটাই। তার ফলই তো তুই। কথাটা শোনা মাত্রই আনাইশার গা ঘিন ঘিন করে ওঠে। কারণ কোনো সন্তানই নিজের বাবা মায়ের ব্যাপারে এমন কথা সহ্য করতে পারে না। আনাইশা দৃঢ় কণ্ঠে বলে, মুখ সামলে কথা বলুন। হ্যাঁ, আমি কোনো দিনও নিজের বাবা মাকে দেখিনি, কিন্তু তাই বলে আপনি এইভাবে তাদেরকে বলতে পারেন না। মেহরাব আনাইশার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। সে নিজের হাসি থামিয়ে হিংস্র কণ্ঠে বলে, তুই শুনেই এমন করছিস, আর আমি তো তোর বাবা মায়ের আসল রূপ নিজের চোখে দেখেছি। তাহলে বোঝ আমি কিভাবে ঠিক আছি। আপনি মিথ্যে বলছেন, এমনটা হতে পারে না। মেহরাব আনাইশার কাছে গিয়ে তার চেয়াল শক্ত করে চেপে ধরে বলে, এই মেহেরাব জোহরাল কখনো মিথ্যা বলে না। তোর সাহস হয় কিভাবে যে তুই আমাকে মিথ্যাবাদী বলিস? মেহরাব এতটাই শক্ত করে চেয়াল চেপে ধরেছে যে আনাইশার মনে হচ্ছে তার চেয়ালে হাড় বুঝে এতক্ষণে ভেঙে যাবে। আনাইশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পানিতে মেহরাবের হাত ভিজে যাচ্ছে। এই চোখের পানিগুলো জমিয়ে রাখ, এখনো সামনে তোর জন্য অনেক কিছু অপেক্ষা করছে। যেভাবে তোর বাবা আমার মাকে, আমার আপুকে তিলে তিলে শেষ করেছে, ঠিক সেইভাবেই আমি তোকেও শেষ করব। না না, ঠিক সেভাবে না, এর থেকেও নিকৃষ্টভাবে তোকে আমি আঘাত করব। তুই ছটপট করবি ছাড়া পাওয়ার জন্য, কিন্তু এই মেহেরাব জোহরালের থেকে ছাড়বে না। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে আনাইশাকে ছেড়ে দেয় মেহরাব। ছাড়া পাওয়ার সাথে সাথে আনাইশা বেডের এক কোণের নিচে গিয়ে বসে পড়ে। এখন মেহরাবকে তার খুব ভয় লাগছে। মেহরাব তাকে এত সহজ মৃত্যু কখনোই দেবে না। তাকে তিলে তিলে শেষ করবে মেহরাব। ভয় পেয়ে কোনো লাভ হবে না, চল এবার নিজের কাজ শুরু কর। আনাইশা ভয় রীতিমতো কাঁপছে। কালকে রাতে তার সাথে মেহরাব যা যা করেছে সব কিছু যেন এখন স্পষ্টভাবে তার চোখের সামনে ভাসছে।
কালকে রাতে যা হয়েছে সেটা তো জাস্ট একটা ড্রেমও ছিল। আজকে তো তোকে এর থেকেও বেশি কষ্ট দেব। মেহরাবের কথায় আনাইশার হৃৎপিণ্ড বের হয়ে আসার উপক্রম। আনাইশা নিজেকে আরো গুটিয়ে নেয়। ভয়ে গুটিয়ে যাচ্ছিস কেন? কাছে আয়। তোকে তো নিয়েই এসেছি আমার তৃষ্ণা মেটানোর জন্য। ঠিক যেভাবে তোর বাবা, আমার মা, আমার আপুকে দিয়ে নিজের তৃষ্ণা মেটাতো, তুইও সেভাবেই আমার তৃষ্ণা মেটাবি। তুই আমার বিষাক্ত তৃষ্ণা। না, কাছে আসবেন না প্লিজ, আমাকে এইভাবে শেষ করে দেবেন না। ভয়ে কাঁদতে কাঁদতে আনাইশা বলে ওঠে। শেষ হওয়ার কি বাকি আছে? তোর সবই তো শেষ হয়ে গিয়েছে কালকে রাতেই। বলতে বলতে মেহরাব আনাইশার একদম কাছে চলে আসে। মেহরাব আর আনাইশার মাঝে এখন এক চুল পরিমাণও ফাঁকা নেই। মেহরাব হুট করে আনাইশাকে কোলে তুলে নেয় আর বেডের দিকে এগোতে থাকে। আনাইশা ছটফট করছে। আনাইশাকে এভাবে ছটফট করতে দেখে মেহরাব বলে, কি লাভ এভাবে ছটপট করে? তুই তো আমার থেকে বাঁচতে পারবি না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে এই মরণ যন্ত্রণা সহ্য করতে হবে। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি হাত জোড় করছি আপনার সামনে। কিন্তু মেহরাব আনাইশার কোনো কথাই শোনে না। সে আনাইশাকে বেড়ে ফেলে নিজের শরীরের চাহিদা মেটাতে থাকে আর আনাইশা চিৎকার করতে থাকে। কিন্তু তার এই চিৎকার মেহরাবের কান অব্দি পৌঁছালো না, কারণ মেহরাব তো মেতেছে প্রতিশোধের খেলায়। নাবিদ, ছেড়ে দে আমাকে। আর কত দিন আমাকে এভাবে বন্দি করে রাখবি? ছেড়ে দে আমাকে। আরে নরিন, ছেড়ে দেওয়ার জন্য তো তোকে আটকে রাখিনি, তাই না? আর ছেড়ে দিলে যাবেই বা কোথায়? বাইরে তোর জন্য মৃত্যু অপেক্ষা করছে। তাছাড়াও এখন তো সবে মাত্র প্রতিশোধের খেলা শুরু। এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দিলে হবে নাকি? হ্যাঁ, তুই আমাকে ছেড়ে দে, আমি আমার মেয়ের কাছে যাব। তুই ওকে গুম করেছিস, তাই না? আমার কোল খালি করেছিস, আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। আমার মেয়েটা কোথায় আছে বল? ও ঠিক আছে তো? আর আরিস, ও কোথায় বল? কি হলো বল? নাবিদ নামের লোকটি রৌনিন খানের কথা শুনে উচ্চস্বরে হাসতে লাগলো। নাবিদের হাসি দেখে রৌনিন খান বেশ চটে যান। তিনি হাতের বাঁধন খোলার জন্য হাত মোছড়ামুছড়ি করছেন, কিন্তু খুলতে পারছেন না। তোর মেয়ে সে তো এখন জাহান্নামে আছে। হয়তো বিনা দোষে যন্ত্রণা ভোগ করছে, নরক যন্ত্রণা ভোগ করছে সে তোর হাতেই বড় করে তোলা ছেলের থেকে। বলে আবারও হাসতে লাগে লোকটি। নরিন খানের মুখে চিন্তা চাপ স্পষ্ট। তিনি অস্থির কণ্ঠে বলল, মানে আমার মেয়ে জাহান্নামে? মানে কোথায় আছে আমার মেয়েটা বল? চুপ করে কেন আছিস? বল, আমার মেয়ে কোথায়? মেহরাবের কাছে। হ্যাঁ, তোর মেয়ে এখন মেহরাবের কাছে, যাকে তুই নিজের সন্তানের মতো করে ভালোবেসে বড় করেছিস। তার কাছেই তোর মেয়ে আছে। দেখ, নাবিদের কথা শুনে নরিন খানের জানের পানি শুকিয়ে যায়। তিনি বলেন, মানে আমার মেয়ে মেহেরাবের কাছে? মানে আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হলো বল? আমার মেয়েটা ঠিক আছে তো? নাবিদ নরিন খানের চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। নাবিদ নিজের পকেট থেকে ফোনটা বের করে গ্যালারি ঘেটে একটা ছবি বের করে আর নরিন খানের সামনে রাখে। মেহরাব, দেখ মেহরাব একদিনে তোর মেয়ের কি হাল করেছে। নাবিদের কথায় নরিন খান ফোনের দিকে তাকান। ছবিটা দেখতেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। মেহরাব তার মেয়ে একই হাল করেছে, সারা শরীরে আঘাতের চিহ্ন, ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধেছে, কপালের কিছু অংশ কেটে গিয়েছে যেখানে ব্যান্ডেজ করা আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রৌনির খানের চোখের কোণে পানি চলে আসে। দীর্ঘ 18 বছর পর নিজের প্রাণপ্রিয় মেয়েকে দেখলো নরিন খান, কিন্তু এত করুণ অবস্থায় তার মেয়েকে যে দেখতে পাবে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। নরিন খান অস্থির হয়ে বললেন, নাবিদ, আমার মেয়েটাকে বাঁচা। মেহেরাবের হাত থেকে ওকে বাঁচা। ও আমার মেয়েটাকে শেষ করে দেবে। মেহেরাব নিজের মধ্যে নেই, না হলে কোনো মানুষ কি এমনটা করতে পারে? আমার মেয়েটাকে মেরে ফেলবে ও। মেহেরাব এমন কেন করছে? আমার ছোট মেয়েটার সাথে ওর কিসের এত শত্রুতা? কাঁদতে কাঁদতে নরিন খান বলে উঠল। নরিন খানকে এতটা উতলা হতে দেখে নাভিদ বলে, জানতে চাস না কেন মেহরাব তোর মেয়ের সাথে এমনটা করেছে? তাহলে শোন।
মেহরাবের পেছনে এতদিন নাভি তার তার ভাই যা যা ষড়যন্ত্র করেছে সবটা খুলে বলে নওরিন খানকে। পুরো ঘটনা আপনারা সামনে জানতে পারবেন। পুরো ঘটনা শুনে নওরিন খানের কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। এতটা নিষ্কৃত মানুষ যে পৃথিবীতে আছে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। নওরিন খানের ঘৃণায় নাভিদের মুখে এক থবলা থুতু ছুঁড়ে মারেন। এতে নাভিদ বেশ রেগে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে শান্ত করে হেসে বলে, আর জানতে চাইছিলি না আরিজ কোথায়? ও ও তো তোর মেয়ের জন্মের দিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলতে পারিস আমি ওকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। বেচারা অনেক কষ্টে ছিল বন্ধু, হয়তো তাই ওর কষ্ট আমার সহ্য হয়নি, সেই জন্যই ওকে একেবারে মুক্ত করে দিয়েছি। নে, আজকে তোকে সবটা বলে দিলাম। এমনিতেই তোর কোনো ক্ষমতা নেই এসব কথা কাউকে বলার, কারণ তোকে তো আমি পঙ্গু করে রেখেছি। তুই সেই দিনই আমার ভালোবাসাকে অপমান করে আজিজের হাত ধরেছিলি না, আর আজ আমি তো সব কিছু শেষ করে দিয়েছি। তোর স্বামী, তোর সন্তান, সাথে মেহরাবের জীবনটাকেও নরক বানিয়ে দিয়েছি। মেহরাব তো তোর কাছে নিজের সন্তানের মতোই ছিল, তাই না? তোর সাথে যাদের যাদের জীবন জড়িত তাদের সবার জীবনই আমি নরক করে দিয়েছি। তবে তাদের মধ্যে খালি দুজনই এখনো বেঁচে আছে। এক হলো মেহরাব আর দ্বিতীয়জন হলো তোর মেয়ে আনাইসা। তাছাড়া বাকি সবাইকে আমি বিদায় করে দিয়েছি এই দুনিয়া থেকে। এখন আমার বাকি কাজটা মেহরাব নিজেই করে দেবে। তোর মেয়েকে তো তিলে তিলে শেষ করবে মেহরাব নিজের হাতে। মেহরাব তো জানেও যে ও নিজের হাতেই নিজের ভালোবাসাকে শেষ করে দিচ্ছে, তাও আবার বিনা দোষে। আসলে কি বলতো, ওকে আমি এমন আঘাত করেছি যে কোনটা ওর ভালোবাসা আর কোনটা ওর ঘৃণা সেটা বোঝার ক্ষমতাই বেচারা হারিয়ে ফেলেছে। বলতে পারিস এখনো হার্টলেস হয়ে গিয়েছে, আর ওকে হার্টলেস বানাতে আমাকে বেশ কষ্টও করতে হয়েছে। নাবিদের কথা শুনে নওরিন খানের ঘৃণায় মরতে ইচ্ছা করছে। একটা মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? এতগুলো মানুষের জীবন কিভাবে কেড়ে নিতে পারে সামান্য একটা বিষয়ের জন্য? নাবিদ, তোকে আমি ছাড়বো না। আমি মেহেরাবকে সবটা বলে দেব। ও তোকে কখনো ছাড়বে না। আরে আস্তে আস্তে আস্তে, এত জোরে চিল্লাস না। হার্টের পেশেন্ট তুই, যখন তখন অ্যাটাক হয়ে যেতে পারে। আর আমি চাই না যে তুই এত তাড়াতাড়ি মরে যা। নিজের মেয়ের শেষ পরিণতিটা নিজের চোখে না দেখেই তুই মরে গেলে তো এত বছরের সাজানো প্ল্যান সব ভেস্তে যাবে, তাই না? তাছাড়া মেহরাব আমার কিচ্ছুই করতে পারবে না। আমার নাগাল পাওয়া ওর পক্ষে সম্ভব নয়, আর যখন পাবে তখন সব শেষ হয়ে যাবে। যেই দিন ও আমার মুখোমুখি হবে সেই দিনই ওর হবে শেষ দিন। বলে নাবিদ হাসতে লাগে। বয়স হয়তো 50-এর বেশি হবে, মাথায় বেশ কয়েকটা চুল পেকে গিয়েছে। এই বয়সে কোথায় দিনের পথে আসবে তা না, সে এখন পাপের দিকে পা বাড়াচ্ছে। কেন ওদের জীবনটা এইভাবে নষ্ট করছিস নাবিদ? ওরা কোনো দোষ করেনি। ছেড়ে দে আমার বাচ্চাদের, একটু শান্তিতে থাকতে দে ওদের। নাবিদ হেসেই বলে, হ্যাঁ, ছেড়ে দেবো তো। যখন মেহরাব তোর মেয়েকে নিজের হাতে শেষ করে দেবে তখন তোর আর মেহরাবের রক্তশূন্য মুখটা আমি দেখব। তারপরে এই প্রতিশোধের খেলা শেষ করব। বলে আবারও হাসতে লাগে নাবিদ। হঠাৎ মেহরাবের ফোনটা বেজে ওঠে। বেশ কয়েকবার রিং হওয়ার পর মেহরাবের ঘুমটা ভেঙে যায়। জড়ানো কণ্ঠে মেহরাব ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে, বস, ওর জ্ঞান ফিরেছে। ঠিক আছে, আমি আসছি। মেহরাব ফ্লোর থেকে নিজের জামাটা তুলে গায়ে জড়িয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আনাইশার দিকে তাকায়। রুমের এক কোণে চুপ করে বসে আছে আনাইশা। তার দৃষ্টি এখন শূন্যে নিবদ্ধ। চোখের কোণে পানিগুলো শুকিয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। গায়ের বিভিন্ন জায়গায় কাল ছিঁড়ে পড়ে গিয়েছে। ফর্সা মুখখানা একদম রক্তশূন্য হয়ে গেছে। ঠোঁটের কোণে বেশ অনেকখানি রক্ত জমাট বেঁধে আছে। আনাইশাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে ঠিক কতটা বিধ্বস্ত। মেহরাব তো এতক্ষণ শান্তির ঘুম ঘুমিয়েছে, কিন্তু আনাইশা, তার চোখে তো কোনো ঘুম নেই। একদম জড়বস্তুর মতো রুমের এক কোণে পড়ে আছে। মনে হচ্ছে তার দেহে কোনো প্রাণ নেই। সারা শরীর ব্যথায় অবশ হয়ে আছে, নড়ার ক্ষমতাটুকু নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে আনাইশা যেন কোনো ব্যথায় উপলব্ধ করতে পারছে না।
দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে বসে আছে। মেহরাব নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে বাইরে থেকে লক করে দেয়। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছে মেহরাব। উদ্দেশ্য বেসমেন্টে তার সেই স্পেশাল রুমে, যেটা তার স্পেশাল রুম হলেও অন্যদের কাছে মৃত্যুর থেকেও কম না। সেখানে একবার গেলে কেউ ঢুকলে মেহরাবের আদেশ ছাড়া বের হতে পারে না। রুমের দরজা ঠেলে মেহরাব ভেতরে প্রবেশ করে। মুখে এক বাঁকা হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসে মেহরাব সেই গাড়ির দিকে, যাকে সে আনাইশার সামনে শ্যুট করেছিল। রুমের দরজা ঠেলে মেহরাব ঘরে প্রবেশ করে। মুখে এক বাঁকা হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসে মেহরাব সেই গাড়ির দিকে, যাকে সে আনাইশার সামনে শ্যুট করেছিল। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন। মেহরাব বাঁকা হেসে বলে, ছেড়ে দেবো? এত সহজে তো তোকে ছেড়ে দেবো না আমি। তুই জেনে শুনে সে অপরাধটা করেছিস, যেটা আমি একদমই পছন্দ করি না। আমার জিনিসের দিকে নজর দিয়েছিস তুই ভাবলি কিভাবে যে তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? তোকে ছেড়ে দিলে তো অন্যরাও সাহস পেয়ে যাবে সে অপরাধটা করতে। বলে মেহরাব একটা গার্ডকে গরম লোহার রড আনতে বলে। গার্ড তাড়াতাড়ি করে একটা গরম লোহার রড এনে দেয়। এরপর মেহরাব রডটি নিয়ে করে কিছু না বলেই সরাসরি সেই গার্ডের এক চোখে ঢুকিয়ে দেয়। সাথে সাথে গার্ডটা চিৎকার দিয়ে ওঠে। গার্ডটি এত জোরে চিৎকার দিয়ে ওঠে, সেখানে যতগুলো গার্ড ছিল তাদের সকলের অন্তরাত্মা কেঁপে ওঠে। মেহরাব দেরি না করে আরেক চোখেও সেই গরম রডটা ঢুকিয়ে দেয়। গরম রড চোখে ঢোকার ফলে রোগটির দুই চোখে গলে যায়, সাথে চোখের কঠোর দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগে। লোকটি চিৎকার করছে আর মেহরাবকে আকুতি মিনতি করছে যেন সে তাকে মেরে ফেলে। তখনই মেহরাব বলে, আমার জিনিসের দিকে চোখ তুলে তাকাবে, তাদের সবার আমি এরকমই হাল করব। এই আমার রিভলভারটা দে। পরে মেহরাব একটা গার্ডকে ইশারা করে। গার্ডটি কাঁপতে কাঁপতে রিভলভারটা মেহরাবের দিকে এগিয়ে দেয়। মেহরাব তাকে 3টা গুলি করে। মেহরাব তাতে 3টা গুলি ভরে। এরপর মেহরাব প্রথম গুলিটা শ্যুট করে লোকটির বুকের ডান দিকে, দ্বিতীয় গুলিটা শ্যুট করে গলা, তৃতীয় গুলিটা শ্যুট করে একদম খুলি বরাবর। 3টা গুলিতেই মেহরাব গার্ডটিকে একেবারে শেষ করে দেয়। জানতে চাও না যে 6 গুলি থাকা সত্ত্বেও আমি 3 গুলি কেন করলাম? মেহরাবের কথায় গার্ডগুলো হতভম্ব হয়ে যায়, কারণ তারা তো মুখে বলেনি, শুধু মনে মনে ভেবেছে। তাও মেহরাব জানলো কিভাবে? তাদের ভাবনার মাঝে মেহরাব বলে ওঠে, তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা কি ভাবছো। কিছুক্ষণ চুপ থেকে মেহরাব গম্ভীর স্বরে বলে, প্রথম গুলিটা বুকের ডান দিকে শ্যুট করেছি, কারণ ওর কলিজাটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল। আমার জিনিসের দিকে কুনজর দিয়েছে ঘরের বউ বাচ্চা থাকা সত্ত্বেও। দ্বিতীয় গুলিটা গলায় শ্যুট করেছি, কারণ আমার জিনিসকে ভোগ করার বাসনা ঢোক গিলিয়েছে। আর তৃতীয় গুলিটা খুলিতে শ্যুট করেছি। এই কুবুদ্ধি মগজের মধ্যে এসেছে। কুকুরটা, এই লাশটাটা বাইরে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখো। আর সব গার্ডদের বলে দাও যে আমার জিনিসের দিকে যে একবার চোখ তুলে তাকাবে তাকে এর থেকেও জঘন্যভাবে শাস্তি পেতে হবে। আর এটাও বলে দিও যে কোনো গাড়ি যেন কোনো মেয়ের দিকে খাবার নজরে তাকানো বা কোনো মতলবের কাছে না ঘেঁষলেও তাদের এমন অবস্থা হবে। কথাগুলো বলে মেহরাব বেসমেন্ট থেকে বের হতে গিয়েও থেমে যায়, আর আগের চেয়েও গম্ভীর স্বরে বলে, ইলহাম, কাজ শেষ করো, আমার স্টাডি রুমে যাও। টেবিলের ওপর আমি একটা ব্ল্যাক চেক রেখে দিব। এইটা ওর বইয়ের হাতে তুলে দিও, যা অ্যামাউন্ট বসিয়ে নেবে। আর বলে দিবে যে ওদের আর কারোর ভয়ে জীবন কাটাতে হবে না, এখন থেকে স্বাধীনভাবে জীবন কাটাতে পারবে। বলে মেহরাব বেসমেন্ট থেকে বের হয়ে যায়। আসলে যে গার্ডকে মেহরাব একটু আগে খুন করেছে সে একটা স্পাই ছিল। মেহরাব সেটা জানতে পেরেও নিজের মেনশনে রেখেছিল তাকে। ওই গার্ড মেহরাবের বেশ কটা সিক্রেট ডিল অন্যদের হাতে তুলে দিয়েছে মেহরাবের পিঠ পিছেই। মেহরাব অবশ্যই সবই জানতো, কিন্তু না জানার ভান করে থেকেছে এতদিন এটা দেখার জন্য যে ওই গার্ড ঠিক কী করতে পারে। সেই গার্ডটি নিজের বউ বাচ্চার ওপরও বেশ অত্যাচার করত, সাথে তো তার কুনজর ছিলই। মেহরাব মেনশনে বেশ কয়টা মেয়েকে
মেহরাব মেনশনের বেশ কয়টা মেয়ে মেয়েটকে সে ধর্ষণ করেছে। তারা তখন কিছুই বলতে পারেনি, কারণ সেই গার্ড তাদেরকে এই বলে ভয় দেখিয়ে রেখেছে যে সে মেহরাবের স্পেশাল গার্ড। তার বিরুদ্ধে কিছু বললে মেহরাব তাদেরকে নিমেষেই শেষ করে দেবে। হয়তো মেহরাব গার্ডটিকে উচিত শিক্ষা দিয়ে বাঁচিয়ে রাখত, কিন্তু ওই গার্ড একটা দুঃসাহস দেখিয়ে বসে। সে আনাইসার দিকে কুনজর দেয়। মেহরাব যেই মাত্র মেনশন থেকে বের হয়ে যেত, সেই মাত্র ওই গার্ড আনাইসার কাছে গিয়ে তাকে ভয় করার মতলব এঁটেছিল। আর একটা ছেলে অন্য ছেলের কুমতলব খুব ভালো করেই বুঝতে পারে। মেহরাবের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। সে ব্যতীত অন্য কেউ আনাইসার দিকে তাকাবে সেটা সে সহ্য করতে পারবে না। তাই তো মেহরাব সেই গার্ডের এই হাল করেছে। বেসমেন্ট থেকে বের হয়ে এসে মেহরাব একটা মেয়েটকে বলে, খাবার আর মেডিসিন নিয়ে আমার রুমে যাও। কথাটা বলে মেহরাব আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে মেনশন থেকে বের হয়ে যায়। দুজন মেয়েট খাবার আর মেডিসিন নিয়ে আনাইসার রুমে যায়। আনাইসা এখনও ঠাই বসে আছে তার আগের জায়গায়। একজন মেয়েট আনাইসার কাছে গিয়ে তার হাত ধরে তুলে বেড়ে নিয়ে বসায়। এই শরীরের কি অবস্থা? আনাইসার অবস্থা দেখে দুজন মেয়েদের চোখে পানি চলে আসে। সারা শরীরে আঘাতের চিহ্ন। আনাইসার ফর্সা গায়ে যেন আঘাতের চিহ্নগুলো আরো বেশি ফুটে উঠেছে। মেয়েট আনাইসার আঘাতগুলোর মলম লাগাতে থাকে। মলম লাগানোর পর তাকে চেঞ্জ করতে সাহায্য করে। আনাইসা চেঞ্জ করে চুপ করে বেড়ে গিয়ে বসে। একজন মেয়েট খাবার খাওয়াতে যায়, কিন্তু আনাইসা মুখে খাবার তোলে না। ম্যাম, খাবারগুলো একটু খেয়ে নেন। এভাবে না খেয়ে থাকলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। কিন্তু আনাইসার কোনো হেলদোল নেই। তাতে মেয়েটাকে জোর করে খাওয়াতে যায়, কিন্তু আনাইসার হাত দিয়ে ঠেলে খাবারের প্লেটটা ফেলে দেয়। এরপর আনাইসা উঠে দাঁড়ায় আর পাগলের মতো চিৎকার করে বলে, আপনাদের কাছে কি বিষ আছে? আমাকে একটু বিষ এনে দিন। আমি আর বাঁচতে চাই না। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক ভালো। আমাকে একটু বিষ এনে দাও। আমি বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। ম্যাম, এমন করবেন না, প্লিজ খেয়ে নেন। স্যার অনেক রাগ করবে যদি উনি শোনে আপনি কিছু খাননি। চলে যাও এখান থেকে, সবাই চলে যাও, চলে যাও। মেয়েট আনাইসাকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আনাইসা কোনোভাবেই মুখে খাবার তোলে না। সে চিৎকার চেঁচামেচি করে তাদেরকে চলে যেতে বলে। অনেক চেষ্টা করেও যখন তারা আনাইসাকে খাবার খাওয়াতে ব্যস্ত, তখন তারা রুম থেকে বের হয়ে যায়। আনাইসা আবার গিয়ে ঘরের এক কোণে হাঁটু মুখ গুজে বসে পড়ে। হ্যাঁ, ডিলগুলো ফাইনাল করে দাও। আচ্ছা ঠিক আছে, ফাইনালগুলো তাহলে আমাকে পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। হুম হুম। কথা বলতে বলতে মেহরাব সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। এখন ঘড়ির কাঁটায় রাতের শেষ প্রহরে। কিছুক্ষণ পর হয়তো ভোরের আলো ফুটবে। মেহরাব কাবার থেকে নিজের একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। 10 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপটা নিয়ে বেডের উপরে গিয়ে বসে। কিন্তু কিছু কাজ এখনো পেন্ডিং আছে। ল্যাপটপে কাজ করতে করতে মেহরাবের ফোনটা আবারও বেজে ওঠে। মেহরাব ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে, স্যার, আজকের মিস্টার রেদওয়ান আপনার মেনশনে যেতে চাইছে ডিলটা ক্লিয়ার করতে। সেদিন তো ডিলটা ফাইনাল করতে পারেননি তাই। মেহরাব কিছুক্ষণ চুপ থেকে রাশভারী কণ্ঠে বলে ওঠে, ওকে, আসতে বলো। ওনাদেরকে আজকে সন্ধ্যার পর মিটিংটা ফিক্সড করো। ওকে স্যার। এরপর মেহরাব কল কেটে রুমে থাকা বিশাল আর্টের ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা তখন 5-এর কোঠায়। মেহরাব ল্যাপটপ বন্ধ করে রুমের দরজা খুলে আনাইসার রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা খোলার শব্দে আনাইসার হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে তাকায়। হাত দেখতে পায় যে মেহরাব তার দিকেই আসছে। আনাইসা মেহরাবকে তার দিকে আসতে দেখে ভয়ে পিছনে ভয়ে পেছাতে থাকে। মেহরাব আনাইসার চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। মেহরাব আনাইসার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে আর তার লম্বা চুলের ভাঁজে নিজের হাত গলিয়ে দেয়। ভয়ে চোটে আনাইসার ঠোঁটগুলো তরতর করে কাঁপছে। আনাইসার এই নরম কম্পিত ঠোঁট জোড়া মেহরাবকে বেসারাল করে দেয় বারংবারেই। এবারও তার কোনো ব্যতিক্রম হলো না। আনাইসার মুখটা তুলে নিজের তামাটে ঠোঁট জোড়া বসিয়ে দেয় মেহরাব আনাইসার কমল ওষ্ঠধরের উপর।
ধীরে ধীরে শুষে নিতে থাকে আনাইশার উষ্ঠধর। আনাইশা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, তার দম বন্ধ হয়ে আসছে। 3 মিনিট পর মেহেরাব আনাইশার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনাইশা বড় বড় শ্বাস নিতে থাকে। আবার একটুর জন্য তার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়নি। মেহেরাব আনাইশার কপালের সাথে কপাল ঠেকিয়ে তার ঠোঁটে স্লাইড করতে করতে সুলভ হয়েছে বলে, তোর ঠোঁটে এমন কি আছে যা আমার সব ক্লান্তি দূর করে দেয়? আনাইশা কিছু বলে না, শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে মেহেরাবের দিকে। মেহেরাব আবারও বলে, এই জায়গাটা কি খুব পছন্দ হয়েছে তোরা না? সে সকালে দেখছি গিয়েছিলাম এখানে বসেছিলি, আর এখন এসে দেখলাম এখানেই বসে আছিস। আনাইশার চুল টান পড়ে, ব্যথায় কুকড়ে ওঠে আনাইশা। আনাইশা কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে মেরে ফেলুন। আ- আমি আর বাঁচতে চাই না, আমাকে প্লিজ মেরে ফেলুন। মেহেরাব আনাইশার কথায় বাঁকা হেসে বলে, কাল সকাল থেকে কিছু খাসনি তাই না? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। মেহেরাব চাল শক্ত করে আনাইশার চুলের মুঠোটা আরো শক্ত করে ধরে। আনাইশা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, ছাড়ুন, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। এই না বললি আমি যেন তোকে মেরে ফেলি, তাই একটু ব্যথা সহ্য হচ্ছে না তোর? আমি দেওয়া মৃত্যুর যন্ত্রণা যে আরো বেশি যন্ত্রণাদায়ক হবে, তাহলে সেটা কিভাবে সহ্য করবি? আনাইশা কিছু বলে না, চোখের পানিগুলো টুপ টুপ করে তার গাল বেয়ে মাটিতে পড়ছে। মেহেরাব আনাইশার সামনে বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে আবারও সুলভ হয়েছে বলে, আজকে আমার অনেক ক্লায়েন্ট আসবে, তুই ভুলেও পালানোর চেষ্টা করবি না, আর জানালার কাছেও যাবি না। বাইরে অনেক লোক থাকবে, যদি তোকে কেউ দেখে নাই না তাহলে আজকে তুই দেখবি আমি ঠিক কতটা খারাপ হতে পারি। মেহেরাব আনাইশাকে ছেড়ে দিয়ে তাকে কোলে তুলে বেডের দিকে এগোয়। মেহেরাবকে বেডের দিকে যেতে দেখে আনাইশার বুকটা কেঁপে ওঠে। গত 2 দিন ধরে মেহেরাব তার শরীরের উপর দিয়ে যে অত্যাচার চালিয়েছে, সেসব কিছু যতবার মনে পড়ে ততবার আনাইশার বুকটা কেঁপে ওঠে। হয়তো আবার মেহেরাব তার শরীরের উপর সেই পয়সাবিক অত্যাচার শুরু করবে। তাই তাকে বেডের কাছে নিয়ে যাচ্ছে। মেহেরাব বেডের কাছে এসে আনাইশাকে শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে। এরপর আনাইশাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আজকে মোড নেই, তাই বেঁচে গেলি। সারা রাত ঘুম হয়নি, এখন আমি ঘুমাবো, একদম চালানোর চেষ্টা করবি না। যদি তোর কারণ আমার ঘুম ভেঙে যায় না তাহলে আজকে তোর অবস্থা গত দিনের থেকেও খারাপ হবে, কথাটা মাথায় রাখিস। মেহেরাবের কথায় আনাইশা তার দিকে তাকায়। মেহেরাবের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে সারা রাত ঘুমায়নি। আনাইশাও তো সারা রাত ঘুমায়নি, আর ঘুমাবে বা কিভাবে? চোখে যে ঘুমেই ধরা দিচ্ছে না, চোখের পাতাগুলো বেশ জ্বালা করছে আনাইশার। এখানে এসেছে থেকেই তো তার চোখ থেকে অঝরে পানি পড়ছে, সাথে ঘুমও উধাও হয়ে গিয়েছে। আনাইশা মেহেরাবের বাহুডোরে ঘাপটি মেরে শুয়ে আছে। আনিশার চোখ জোড়া খালি মেহেরাবের ঘুমন্ত মুখের দিকে যাচ্ছে। মেহেরাবের সৌন্দর্য আনিশাকে অস্বস্তিতে ফেলেছে। আনাইশা তাকে দেখতে না চাইলেও তার অবাধ্য চোখ জোড়া যে কোনো বারণেই শুনছে না। প্রথম দেখায় মেহেরাবকে দেখে মনে হতে পারে যে কোনো শিল্পের যত্নে আঁকা ছবির চিত্র। ফর্সা ত্বকে আলো নরমভাবে লেগে আছে, নিখুঁত মুখের গঠনে অদ্ভুত এক সৌন্দর্য। ছুরির মতো ধারালো চেয়াল তার ব্যক্তিত্বকে আরো স্পর্শ করে তোলে। আর কপালের উপর এলোমেলো ভঙ্গিতে পড়ে থাকা কালো চুলগুলো তার সৌন্দর্য যেন আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় এই সৌন্দর্যের ভিতরে নেই কোনো উষ্ণতা, শুধু আছে একটা বরফের ন্যায় শীতল আর পাষাণ হৃদয়, যে হৃদয়ে মায়া, ভালোবাসা, আবেগ বলতে কোনো কিছুই নেই। তার কালো চোখ দুটো বরফের মতো ঠান্ডা, যেখানে কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই, আছে শুধু নিষ্ঠুরতা। সেই সুন্দর অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেই সুন্দর গোলাপের মতো কমল নয়, বরং ছুরির মতো ধারালো, নিখুঁত আর বিপজ্জনক। আপনার মাঝে মেহেরাব চোখ বন্ধ রাখা অবস্থায় বলে ওঠে, নিজের নজর ঠিক কর, চোখ দিয়ে এমন করে গিলে খাচ্ছিস যেন আমি কোনো লোভনীয় খাবার। মেহেরাবের এমন হিমশীতল কণ্ঠ শুনে আনাইশা পুরো জমে যায়। মেহেরাব এবার চোখ খোলে আর আনাইশার দিকে তাকায়। আনাইশা ব্যর্থ চেষ্টা করছে নিজের নজর লুকানোর। বলছিলাম না আজকে জ্বালানো, আজকে তোর অবস্থা গত 2 দিনের থেকেও খারাপ হবে।
আনাইশা ভয়ে ভয়ে ঢোক গিলে কে জানি মেহেরাব তার কি হাল করে, কিন্তু আনাইশাকে আবারও অবাক করে দিয়ে মেহেরাব আবারও ঢলে পড়ে ঘুমের রাজ্যে। কি হলো, উনি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? ভালোই হয়েছে ঘুমিয়ে গিয়েছে। আমাকে যে করেই হোক এই নরক থেকে পালাতে হবে। উনি নিজের হাতে আমাকে কিছুতেই মারবেন না, কিন্তু মৃত্যু যন্ত্রণা ঠিকই দেবেন। আবার আমি নিজেকেও নিজে নিজে শেষ করতে পারবো না। তাই যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতেই হবে। মেহরাবের আনা, বাহ, মেহরাব তো ঠিক কোথায় বলতো। তুমি তো দেখতে একদম স্নো হোয়াইটের মতো। এবার তো তোমাকে কাছে পাওয়ার লালসাটা আরো তীব্র হচ্ছে আমার। আনাইশার একটা ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে ছেলেটি। সে লোলুপ দৃশ্যে তাকিয়ে আছে আনাইশার ছবির দিকে। মনে হচ্ছে এখনই সে আনাইশার উপর ছাপিয়ে পড়বে আর নিজের শরীরের চাহিদা মেটাবে। ছেলেটি আনাইশার ছবিটা পাশে রেখে কাউকে ফোন করে। জি স্যার, কি করতে হবে শুধু একবার বলুন। আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। শোনো, আজকে জেহরায়েল ম্যানশন থেকে যেভাবে হোক আনেশাকে বের করে আনতে হবে। আজকে সুযোগ। আজকে যদি আনেশাকে বের করে আনতে না পারো তাহলে কোনোদিনও ওকে বের করে আনা সম্ভব না। আমি কিছু শুনতে চাই না, ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে আমার চাই। বলে ছেলেটি ফোন কেটে দিয়ে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, আনা, মেহরাবের আনা। আজকের পর থেকে তুমি আর মেহরাবের আনা থাকবে না। এবার তুমি হবে আমার বন্দিনী। বলে উচ্চস্বরে হাসতে থাকে ছেলেটি। হঠাৎ ছেলেটি হাসি থামিয়ে বলে, মেহরাব, তোর জিনিস তো আমি কেড়ে নেবই। এত ভালো একটা জিনিস এক রাতের জন্য হলেও আমার বেডে চাই। তুই একাই স্নো হোয়াইট নিয়ে ফুর্তি করবি আর আমি কি শুধু চেয়ে চেয়ে দেখবো নাকি? হ্যাঁ, কে এই ছেলে? কেমন হলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। গোধূলি বেলায় গোলাপি আভা ছড়িয়ে পড়েছে পুরো পশ্চিম আকাশ জুড়ে। পশ্চিম আকাশের কোলে সূর্যটা অনেক আগেই ঢলে পড়েছে। মেহরাব এখনও বেঘরে ঘুমাচ্ছে। আনাইশাও মেহরাবের বুকের উষ্ণতা বিড়াল ছানার মতো জড়সড় হয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বোধহয় এটাই। হঠাৎ মেহরাবের ঘুমটা ভেঙে যায়। নিজের বাহুর ডোরে আনাইশার নরম শরীরটা এক ধাক্কায় নিজের থেকে আলাদা করে দেয়। হঠাৎ এমন করে ধাক্কা মারে আনাইশা ছিটকে গিয়ে বেডের উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার চোখ থেকে ঘুম উড়ে যায়। কপালের কোণে একটু কেটেই যায়। পুরো বিষয়টা বুঝতে তার মিনিট খানিকের মতো সময় লাগে। একটু আগে নিজের কালো অতীত আবারও স্বপ্নে দেখেছে মেহরাব। সেই কালো অতীত তার পিছনে তাড়া করে বেড়াচ্ছে। কোনো মতেই তার পিছু ছাড়ছে না। যতই সে সেই অতীত থেকে বের হতে চাচ্ছে ততই সেই অতীত যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কই, গত দুদিন তো ওই স্বপ্নগুলো আসেনি, তাহলে আবার কেন এলো? মেহরাবের হার্ট এখন অসম্ভব রকমের বিট করছে। মনে হচ্ছে তার এই পাশা হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেদ করে বাইরে বের হয়ে আসবে। রুমে এসি চলা সত্ত্বেও ঘামে পুরো শরীরে জবজব করছে। তার হাড় বাঁচতে ইচ্ছে করছে না। আর কতদিন এভাবে জীবন কাটাবে সে? তখনই নিচে পড়ে ব্যথায় কাকড়াতে থাকা আনাইশার দিকে চোখ যায় মেহরাবের। সাথে সাথে মেহরাবের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে। মেহরাব দেরি না করে বেড থেকে নেমে আনাইশার কাছে যায় আর তার গলাটা চেপে ধরে। মেহরাবকে দেখেই বোঝা যাচ্ছে সে ঠিক কতটা রেগে আছে। কপালের রোগগুলো সব কত খাড়া হয়ে গিয়েছে। দাঁতে দাঁত চেপে মেহরাব হিংস্র কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বুকে আরামে ঘুমাস? আরে, তোর মতো রাস্তার মেয়ের এই মেহরাব জোহরালের বুক ঘুমানোর কোনো অধিকার নেই। মেহরাব গলা চেপে ধরায় আনাইশার ফর্সা মুখটা লাল হয়ে যায়। দম বন্ধ হয়ে আসছে তার। চোখের সামনে সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। মুখ দিয়ে রক্ত উঠে এসেছে। হয়তো আজকে তার শেষ দিন, কিন্তু না, মেহরাব তো তাকে এত সহজে মরতে দেবে না। মুহূর্তের মধ্যে মেহরাব তার গলা ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনাইশা কাশতে শুরু করে। মেহরাব কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, এমন সময় রুমের দরজায় টোকা পড়ে। মেহরাব দরজার দিকে তাকায়। দরজার ওপর পাশে একজন লোক বলে ওঠে, স্যার, মিস্টার রেদওয়ান আর ওনার লোকেরা চলে এসেছে, আপনাকে খুঁজছে। মেহরাব মাথাটা একবার এদিক ওদিক করে ঘুরিয়ে নিজের রাগ কন্ট্রোলে এনে বলে, ওনাদেরকে ওয়েট করতে বলো, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। ওকে স্যার।
বলে লোকটি চলে যায়। মেহরাবও রুম থেকে বের হয়ে যায়, কিন্তু আনাইশার কথায় তার পা দুটো থমকে যায়। আনাইশা জোরে জোরে নিজের ভেতরের শ্বাসটা টেনে কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, যাকে রাস্তায় মেয়ে বলে অপমান করছেন তার সাথেই তো 2টা রাত কাটিয়েছিলেন। তখন কি একবারও মনে হয়নি যে আমি রাস্তার মেয়ে? আনাসার এই কথাটা বলা যেন ঘর অন্যায় হয়ে গিয়েছে। একেই তো মেহরাব প্রচণ্ড রেগেছিল, তার উপর আনাইসার এমন কথা শুনে মেহরাবের পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। সে পলকের মধ্যে আনাইসার কাছে এসে নিজের পা দিয়ে আনাইসার হাতের উপর পাড়া দেয়। পা দিয়ে আনাইসার নরম হাতখানা যেন পিষে দিচ্ছে মেহরাব। ধীরে ধীরে মেহরাব আরও জোরে করে আনাইসার হাতের উপর পাড়া দেয়। এবার আনাইসা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। সাথে সাথে মেহরাব তার চাল শক্ত করে চেপে ধরে আর রাগী কণ্ঠে বলে, তুই তো রক্ষিতা, আর রক্ষিতাদের দিয়ে শুধু শরীরের চাহিদা মেটানো যায়, তাদেরকে কখনো বুকে বা দিকে জায়গা দেওয়া যায় না। সেই জায়গাটা কোনো স্পেশাল মানুষের জন্য বরাদ্দ থাক। তবে আফসোস, আমার বুকের বাঁ দিকে মৃত্যুর আগে পর্যন্ত কারোর জায়গা হবে না। কিন্তু তাই বলে তোর মতো রক্ষিতার কোনো অধিকার নেই আমার বুকে ঘুমানোর। এই কথাটা সারা জীবন মাথায় রাখবি। আর রক্ষিতা রক্ষিতার মতোই থাকবি, বেশি কাছে ভেসার চেষ্টা করবি না। আদতে কি মেহরাব বুকের বাঁ দিকটা মৃত্যুর আগ পর্যন্ত খালি রাখবে? সেখানে কি কোনো স্পেশাল মানুষের জায়গা হবে কি না? মেহরাবের মতো পাষাণ হৃদয়ের মানুষের মনে কি কারোর জন্য সফট কর্নার সৃষ্টি হবে? হবে হয়তো, কিন্তু যখন হবে তখন কি সেই মানুষটা তার জীবনে থাকবে, নাকি মেহরাব তাকে হারিয়ে ফেলবে সারা জীবনের মতো? সেটা তো এখন সময়ের বিষয়। কথাগুলো বলেই মেহরাব আনাইসার চেয়াল থেকে হাত সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে রুমের দরজাটা লক করে চাবিটা একটা মেয়েটকে দিয়ে নিজের রুমের দিকে যায়। কিছুক্ষণ পর ফর্মাল ড্রেসে মেহরাব বেশ রাজকীয়ভাবে সিঁদিয়ে নেমে আসে। এত সাধারণ সাজও তাকে কোনো প্রিন্সেস থেকে কম লাগছে না। ফর্সা শরীরে ডার্ক মেরুন রঙের নিখুঁত কট প্যান্ট মোড়ানো তার উপস্থিতিটাই যেন আলাদা করে চোখে পড়ছে। রংটা এত গাঢ় আর রাজকীয় যে দূর থেকে তাকালেও মনে হয় সে সাধারণ কেউ নয়। কটের ভিতরে পরা কালো শার্ট তার লোককে আরও গভীর রহস্যময় করে তুলেছে। কোনো বাড়তি সাজ নেই, তবু প্রতিটা ফাজে অভিজাত্য ছাপ। তার কবজিতে চকচক করছে দামি একটি হুবলট ঘড়ি, ভারী ডালায় শক্ত উপস্থিতি, যেন সময়ও তার হাতে বন্দি। আর তার পদচারণ ধীর, পরিমার্জিত, ছন্দে ভরা, আত্মবিশ্বাসের শক্তিতে মোড়া। প্রতিটি পদক্ষেপে রাজকীয় ভাব। মেহরাবকে আসতে দেখে মিস্টার রেদওয়ান এবং তার লোকেরা দাঁড়িয়ে পড়ে। লোকটি মাঝে বয়সী মেহরাবের কাছে গিয়ে কুশল বিনিময় করে তারা সবাই গিয়ে বসে সোফায়। মেহরাব ইচ্ছে করেই হলরুমে মিটিংটা ফিক্সড করেছে, কারণ এখন দিয়ে কেউ বের হলে তার সামনে দিয়েই বের হবে। আর মেহরাবের মন বরাবরই বলছে আজকে আনাইসা হয়তো একবার হলেও পালানোর চেষ্টা করবে, কারণ আনাইসা এত সহজে হাল ছাড়ার চেষ্টা করবে না, কারণ আনাইসা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রীই নয়। আর মেহরাবও দেখতে চায় আনাইসা ঠিক কী করতে চায়। আনাইসা এখনও সেই জায়গায় বসে আছে, হাতে আর পায়ে প্রচুর ব্যথা করছে। রুমে একটা পেনকিলারও নেই যে সে খাবে, ব্যথায় টনটন করছে তার কোমরের হাতখানা। হঠাৎ রুমের দরজাটা খুলে যায়। রুমের দরজা খোলায় আনাইসার ভয় নিজেকে গুটিয়ে নেয়। সে মনে করেছে মেহরাব হয়তো আবারও এসেছে তার উপর টর্চার করতে। আনাইসা ভয়ে ভয়ে মুখ তুলে তাকায়, আবার দেখতে পায় একজন মেয়ে হাতে এক সেট জামা নিয়ে দাঁড়িয়ে আছে। আনিশা তাকে দেখে বেশ অবাক হয়, কারণ মেয়েটা শুধু তাকে খাবার দেওয়ার সময়ই আসে। তাছাড়া মেহরাব কাউকে এই রুমে ঢুকতেই দেয় না, সবসময় তাকে একটা জন্তু জানোয়ারের মতো বন্দি করে রাখে। আনিশার ভাবনার মাঝে মেয়েটি বলে ওঠে, ম্যাম তাড়াতাড়ি এই ড্রেসটা পরে নেন। আনিশা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, মানে? এত কথা বলার সময় নেই ম্যাম। আপনি এই জায়গা থেকে পালাতে চান না? যেহেতু পালাতে চান তাহলে তাড়াতাড়ি এই ড্রেসটা পরে নেন। আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। কিন্তু আপনি কে? আর আমাকেই বা কেন সাহায্য করতে চাইছেন? আপনি আবার
ওনার লোক নয় তো? উনি হয়তো আমাকে আরও মারার জন্য আপনাকে পাঠিয়েছেন, পালিয়ে যাওয়ার বুদ্ধি দেওয়ার জন্য। আর উনি খুব ভালো করেই জানেন আমি সুযোগ পেলেই পালিয়ে যাব। আমি পালিয়ে গেলেই উনি আমাকে ধরে নিয়ে এসে আরও মারবেন, আরও টর্চার করবেন, তাই না? না ম্যাম, আমি ওনার লোক না, আমি এখানে কাজ করি। নিয়ে আসছেন, আমি ওই দিন দেখে আপনার কী হাল করেছেন, আমার এসব সহ্য হচ্ছে না, তাই তো নিজের জানের ঝুঁকি নিয়ে আপনাকে বাসাতে এসেছি। আর আপনি ভাবছেন যে আমি ওনার সাথে হাত মিলিয়েছি? আনিশার কাছে মেয়েটির কথাটা বিশ্বাস হয়, কারণ সে এই কয়দিন বুঝে গিয়েছে যে মেহরাব তাকে পালাতে দেবে না। আর সে তো এইরকম একটা সুযোগেই খুঁজছিল, তাই আনিশাও আর কথা বাড়ায় না। মেয়েদের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। 2 মিনিটের ভিতরে আনিশা রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মুখটা একটা মাস্ক দিয়ে ঢেকে ফেলে আর মাথায় একটা ক্যাপও পরে, যেন তার চোখগুলো দেখা না যায়। আসুন ম্যাম, আমার সাথে আসুন। হল রুমে দিয়ে বের হওয়া যাবে না। মেহরাব স্যার হল রুমে মিটিং করছেন, আমি আপনাকে মেনশনের পেছনের দিকটা নিয়ে যাচ্ছি। মেয়েদের কথায় আনাইশাও তার পিছনে পিছনে যেতে শুরু করে। সিঁড়ির কাছে আসতে আনাইশার হৃৎপিণ্ডটা ঠাক্কাস করে ওঠে। মনে হচ্ছে তার হার্টবিটটা করাই ভুলে গেছে মেহরাবকে দেখে। মেহরাবের এমন রূপ দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য, যেখানে আনাইশার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি। আনাইশা যেন কথা বলতেই ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে সে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাবের কথার ভেতরে মাঝে মাঝে হাত নাড়াচ্ছে, যার ফলে তার ফর্সা নেভি হারটা আরও আকর্ষণীয় লাগছে। মেয়েটি আনাইশাকে হালকা ধাক্কা দিতেই সে নিজের হুঁশে ফিরে। মেহরাব যতই সুদর্শন হোক না কেন, তার ব্যবহার আনাইশার প্রতি কোনো হিংস্র পশু থেকে কম নয়। গত কদিন মেহরাব তার যা হাল করেছে তাতে আবারও তার চোখগুলো ভিজে ওঠে। তার কপালে কি সত্যি সুখ লেখা নেই? কি ক্ষতি হতো যদি মেহরাব তার স্বপ্নের রাজকুমার হতো, যে তাকে সকল বিপদ থেকে রক্ষা করত, তাকে হালালভাবে নিজের করে নিত, তাকে একটু ভালোবাসতো? তাহলে কি আনাইশা মেহরাবের কাছে থাকতো না? অবশ্যই থাকতো। ভালোবেসে মেহরাব যদি তাকে নিজের বন্দি করে রাখতো, তবু আনাইশা খুশি খুশি তার কাছে থাকতো, কখনো পালানোর চিন্তাও মাথায় আনতো না। কিন্তু মেহরাব কি করেছে তার সাথে? তাকে দিনের পর দিন অবৈধভাবে স্পর্শ করেছে, অমানুষের মতো আচরণ করেছে, তার সাথে উঠতে বসতে তাকে আঘাত করেছে। এইসব ভাবতে ভাবতেই আনাইশার মেয়েটি ম্যানশনের পেছনের দিকে চলে আসে। মেহরাব মিটিংয়ে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালই করেনি সিঁড়ি দিয়ে কেউ নেমে গিয়েছে। আর আনাইশার মেয়েদের মতো কাপড় পরায় কেউ তাকে সন্দেহ করে নেই। ম্যাম, আপনি এখান দিয়ে সোজা চলে যেতে থাকেন। এদিকে আর সিসি ক্যামেরাটা ভালো না, তাই এখানটা বেশ নিরাপদ, আর ওইদিকে জঙ্গলটা বেশ ঘন না। আপনি মেন রোড পেয়ে যাবেন, 5 মিনিট মতো সময় লাগবে মেন রোডে পৌঁছাতে। মেয়েটির কথা শুনে আনাইশা চলে যেতে নেয়, কিন্তু থেমে গিয়ে আবারও পেছনের মোড়ে মেয়েটিকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজকে এই নরক থেকে কিছুতেই বাঁচতে পারতাম না। ম্যাম, আপনি দেরি না করে তাড়াতাড়ি যান, মেহরাব স্যার মিটিং হয়তো শেষ হয়ে যাবে। এরপর আনাইশা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে হাঁটার গতি বাড়িয়ে দেয়। 5 মিনিটের মধ্যে সে এই অন্ধকার জঙ্গল থেকে বের হয়ে আসে। আনহা চলে যেতেই সেই মেয়েটি একজনকে কল করে। স্যার, ম্যামকে বের করে দিয়েছি, আপনি গাড়ি নিয়ে দাঁড়ান। আনাইশা হাই ওয়েতে একা একা হাঁটছে। উদ্দেশ্য কোনো গাড়িতে লিফট নেওয়া আর এখান থেকে অনেক দূরে পালিয়ে যাওয়া। হঠাৎ করে একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। জানলার কাছ নামিয়ে ভেতর থেকে গম্ভীর স্বরে কেউ বলে উঠল, মিস, গাড়িতে উঠুন। আনাইশা লোকটির কথা শুনে অবাক হয়ে যায়, সাথে একটু একটু সন্দেহ হয়। তাই সে লোকটিকে বলে, না, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। আনিশার কথাগুলো যেন লোকটির হজম হলো না। সে দ্রুত গাড়ি থেকে নেমে আনিশাকে চেপে ধরে। এইরকম আকস্মিক আক্রমণে আনিশা থতমত খেয়ে যায়। সে বুঝতে পারেনি যে লোকটি তাকে এভাবে আক্রমণ করবে। লোকটি আনিশার মুখ শক্ত করে চেপে ধরে, যাতে সে কোনো শব্দ করতে না পারে। আনাইশা মোচড়ামুচড়ি করছে ছাড়া পাওয়ার জন্য। তখনই লোকটা বলে ওঠে,
তোমাকে তো এত সহজে ছাড়া যাবে না মেহরাবের স্নো হোয়াইট। তোমাকে ছেড়ে দিলে আমার চাহিদা কে মেটাবে? তোমাকে এতদিন শুধু ছবিতে দেখেছি, কিন্তু তুমি তো সামনে থেকে আরো বেশি সুন্দর। এবার তো আর নিজের লালসা দমিয়ে রাখতে পারছি না। অনেক তো মেহরাবকে সুখ দিলে, এবার আমাকেও দাও। বলে লোকটি অট্ট হাসিতে ফেটে পড়ে। আনিশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ভাগ্য তাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। এতদিন তো মেহরাব তাকে টর্চার করেছে, এখন কি তবে এই লোকও তাকে ঠিক এইভাবেই টর্চার করবে? আজকের পর্বে মেহরাবের যে বর্ণনা দিলাম, হয়তো অনেকেই বুঝতে পারবে যে মেহরাবের বর্ণনা ঠিক কার সাথে মিল করে দিলাম। আর আপনারা কমেন্ট করে জানাবেন আয়েশা কি বাঁচতে পারবে এই অপরিচিত লোকটার হাত থেকে, নাকি মেহরাব তাকে বাঁচাবে? আপনাদের কি মনে হয়?